চলো, তো আমরা পশ্চিমবঙ্গের জিওগ্রাফি অলরেডি আমরা আলোচনা অনেক করেছি। ঠিক আছে, তো আজকে কিছু এমসিকিউ আমরা আলোচনা করব। ঠিক আছে, 100টার মতো আশা করি হয়ে যাবে। অনেকগুলো রয়েছে, আরো পরে আমি আলোচনা করব। ঠিক আছে, প্রথম প্রশ্ন, দেখতেই পাচ্ছ পশ্চিমবঙ্গের রাজ্য পশু কোনটি? বলো কি হবে? মেছো বিড়াল। এ এ এ মেছো রয়্যাল বিড়াল। বেঙ্গল টাইগার না? কোনটা অপশন হবে? রয়্যাল বেঙ্গল টাইগার মেছো না বিড়াল। মেছো বেড়াল, কোনটা রাজ্য পশু? মেছো বিড়াল। হ্যাঁ, অ্যান্সার হবে মেছো বেড়াল। ফিশিং ক্যাট বা মেছো বেড়াল হচ্ছে পশ্চিমবঙ্গের রাজ্য পশুর মধ্যে পড়ে। ঠিক আছে, জাতীয় প্রতীকগুলির মধ্যে অন্যতম। এটাই আমাদের অপশন বি যেটা রয়েছে মেছো বেড়াল, এটা হচ্ছে আমাদের রাজ্য পশু। ঠিক আছে, আচ্ছা নেক্সট, পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটা? ফালুট, সবরগ্রাম, সান্দাকফু না টাইগার হিল? সান্দাকফু। তো অবশ্যই সান্দাকফু, যার উচ্চতা প্রায় 3636 মিটার। এটা সিঙ্গলীলা পর্বত শ্রেণীতে অবস্থিত। সহজ কোশ্চেন, আশা করি বোঝা যাচ্ছে, খুব একটা কঠিন নয়। ঠিক আছে, আচ্ছা চলো নেক্সট, পশ্চিমবঙ্গের কোন জেলার উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গিয়েছে? নদিয়া নদিয়া নদিয়া। ঠিক আছে, এখানে যে অপশন রয়েছে তার মধ্যে নদিয়া, কিন্তু শুধু নদিয়ার উপর দিয়ে নয়, 5টা জেলার উপর দিয়ে গিয়েছে। নদিয়াও অপশনে থাকতে পারে, পুরুলিয়া থাকতে পারে, বাঁকুড়া থাকতে পারে, পূর্ব বর্ধমান বা পশ্চিম বর্ধমান থাকতে পারে, অথবা নদিয়া থাকতে পারে। তো মনে রাখতে হবে 5টা জেলার উপর দিয়ে কিন্তু কর্কট ক্রান্তি রেখা গিয়েছে। তো 4টে যে অপশন রয়েছে তার মধ্যে নদিয়া ঠিক আছে, বাকিগুলোর উপর দিয়ে যায়নি। তো পরীক্ষার সময় নদিয়া অপশন দিল না, পুরুলিয়া বা বাঁকুড়া দিল, তখন কিন্তু সেটা আমাদের অ্যান্সার করতে হবে। পরের প্রশ্ন, আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটি? উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, বর্ধমান না জলপাইগুড়ি? উত্তর 24 পরগনা। আয়তনের দিক থেকে উত্তর 24 পরগনা। বাকিরা? দক্ষিণ 24 পরগনা। হ্যাঁ, অবশ্যই দক্ষিণ 24 পরগনা। দক্ষিণ 24 পরগনা হচ্ছে পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে বৃহত্তম জেলা, যেটা সুন্দরবন অঞ্চলের একটা বৃহৎ অংশ এর মধ্যে ইনক্লুডেড রয়েছে। আচ্ছা ও স্যার, বলো উত্তর বলো। 24 পরগনা জেলায় ও জনবসতি বেশি সব থেকে। উত্তর 24 পরগনা জেলায় কি জনবসতি সব থেকে বেশি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা হচ্ছে, হ্যাঁ, উত্তর 24 পরগনা জনবসতির দিক থেকে হচ্ছে। আচ্ছা, আয়তনের দিক থেকে দক্ষিণ 24 পরগনা কেন বেশি? তার কারণ দক্ষিণ 24 পরগনার মধ্যে তোমার হচ্ছে মানে সুন্দরবন এলাকাটা রয়েছে। হ্যাঁ, আচ্ছা পরের প্রশ্ন, ভারতের মোট আয়তনের কত শতাংশ পশ্চিমবঙ্গ দখল করেছে? মোট এরিয়ার মধ্যে কত শতাংশ পশ্চিমবঙ্গ দখল করেছে? 2.67, 5.5, 3.8? 3.8। কি হবে অ্যান্সার? আয়তনের মধ্যে 2.67%। ক্ষুদ্র আয়তন হলেও এটা কিন্তু ভারতের অন্যতম জনবহুল রাজ্য। তাহলে আয়তনের দিক থেকে মাত্র 2.67% পশ্চিমবঙ্গ কিন্তু দখল করছে। আচ্ছা, পরের প্রশ্ন কি বলেছে, পশ্চিমবঙ্গের কোন শহরকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়ে থাকে? কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি না আলিপুরদুয়ার? সহজ প্রশ্ন, শিলিগুড়িকে বলা হয়ে থাকে। হ্যাঁ, শিলিগুড়িকে বলা হয়। শিলিগুড়িকে কেন বলা হয়? কারণ পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে যখন যাবে, পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে যাওয়ার সময় এই যে ছোট্ট একটা চিকেন স্নেক আছে যেটা শিলিগুড়ি, এটা দিয়ে আমাদের কিন্তু উত্তর ভারতে যেতে হয়। আর কোনো রাস্তা নেই, বাকিটা পুরো বাংলাদেশ কভার করেছে। তো সেই কারণে হিমালয়ের পাদদেশে এটা সিকিম এবং উত্তর পূর্ব ভারতের সঙ্গে যোগাযোগের জন্য শিলিগুড়িটাই রয়েছে ভারতের প্রবেশদ্বার, কারণ এটা দিয়ে একমাত্র যাওয়া হয়। তো এখানেই রয়েছে বিখ্যাত চিকেন স্নেক বলা হয়, যে বাংলাদেশ বারবার হচ্ছে তোমার এটাকে বলতে থাকে যে চিকেন স্নেক আমরা কেটে দেবো। চিকেন স্নেক যদি মানে কেটে দেওয়া হয় এই জায়গা, তাহলে কি হবে, নর্থ ইস্ট সম্পূর্ণ আইসোলেটেড হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু ওই যে লুঙ্গি বাহিনীর মানে দাবি তো অনেক রকম থাকে, কিন্তু ক্ষমতা তো সেটা থাকে না। ও তাই জন্য তারা মনে করে ওই বাঁশের কামান দিয়ে আমাদেরকে হারাবে আর কি। যাই হোক, কিছু বলার নেই। পরের প্রশ্ন, বক্সা ব্যাঘ্র প্রকল্প পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? সহজ প্রশ্ন, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার না দক্ষিণ 24 পরগনা? দেখো সবচেয়ে, আলিপুরদুয়ার। আলিপুরদুয়ার হবে। এখানে বক্সা ডুয়ার্স রয়েছে, আমরা পড়েছি, যেখানে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় বক্সা ডুয়ার্সে।
তো সেই বক্সা ডুয়ার্সে রয়েছে বক্সা ব্যাঘ্র প্রকল্প বা টাইগার রিজার্ভ, যেটা আলিপুরদুয়ার জেলায় অবস্থিত, যেটা জলপাইগুড়ি থেকে বিভক্ত হয়েছে। আর এটা কিন্তু ভারত এবং ভুটানের সীমান্ত আলিপুরদুয়ারে রয়েছে। খুব সহজ প্রশ্ন। পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী কোনটা? তিস্তা, ভাগীরথী, হুগলি, রূপনারায়ণ না দামোদর? ভাগীরথী হুগলি। ভাগীরথী হুগলি। অবশ্যই পশ্চিমবঙ্গের দীর্ঘতম, কারণ হুগলি। কারণ গঙ্গা নদী যখন এখানে মালদায় প্রবেশ করেছে আমরা পড়েছিলাম, সেটা আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে গিয়েছে। তো সেটা সবচেয়ে দীর্ঘতম নদী বা প্রধান নদী যেটাকে বলা হয়, সেই নদীতে কিন্তু এদিক থেকে দামোদর, সুবর্ণরেখা সবাই মিলিত হয়েছে। তাহলে এটাই হচ্ছে কিন্তু পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী। পশ্চিমবঙ্গের দুঃখ কোন নদীকে বলা হয়, বা বাংলার দুঃখ? সহজ প্রশ্ন। দামোদর। একদম। দামোদর। আমরা সবাই দামোদর। জানি দামোদর নদীকে দামোদর। বলা হয়। হ্যাঁ। বাংলার দুঃখ বলা হয় কেন? কারণ এর বন্যার কারণে প্রচুর এখানে বিধ্বংসী হয়, এই জন্য বাংলার দুঃখ বলা হয়। তো সে এখন কি হয়েছে, ডিবিসি প্রকল্প করা হয়েছে, দামোদর ভ্যালি কর্পোরেশন, যার মধ্যে অনেকগুলো বাঁধ রয়েছে, আমি আলোচনা আগের দিন করেছিলাম। ফলে এটা অনেক নিয়ন্ত্রিত। দেখো পড়ানোর পরে উত্তরগুলো করতে সুবিধা হচ্ছে, কত রকমের প্রশ্ন দেখো সব রকম মিলিয়ে আছে, করতে সুবিধা হচ্ছে না প্রশ্নগুলো করতে? এবার মনে হচ্ছে পড়াটা স্যার। ঠিকঠাক হয়েছে। পশ্চিমবঙ্গে হ্যাঁ, মোট স্যার। বিধানসভার আসন সংখ্যা কত? এটাও বলেছিলাম। এই ভোট আছে আমাদের কিছুদিন পরে। 294। 294। 294টা সিটে আমাদের ভোট আছে। তাহলে বর্তমানে এই 294টা সিটে আমাদের আসন নির্বাচিত হয়। তো 294টা সিটে বর্তমানে ভোট আছে। বিধানসভা থেকেই আমাদের কি হবে, নির্বাচিত হবে আমাদের পরবর্তী মুখ্যমন্ত্রী। তাহলে ম্যাডাম কি থাকবে, না ম্যাডামের জায়গায় অন্য কেউ আসবে, সেটা দেখা যাক, সময় বলবে, নির্বাচন বলবে। চলো নেক্সট প্রশ্ন কি বলেছে। পশ্চিমবঙ্গের রূপকার কাকে বলা হয়? আর্কিটেক্ট অফ ওয়েস্ট বেঙ্গল কাকে বলা হয়? দারুণ Prop- সুন্দর অপশন। হ্যাঁ, আমরাও খুব খুশি হলাম লাস্ট অপশনটা লাস্ট দেখে। অপশনটা দেখে। মানে ওনাদের যে আমরা খুব খুশি। হ্যাঁ, প্রশ্নটা যদি তৃণমূল পক্ষ থেকে হয় তাহলে অপশন ডি হবে আর কি। যাই হোক, অ্যাকচুয়াল আর্কিটেক্ট কাকে বলা হয় পশ্চিমবঙ্গের রূপকার? প্রফুল্লচন্দ্র ঘোষ হবে। না, প্রফুল্লচন্দ্র ঘোষ হবে না। প্রফুল্লচন্দ্র ঘোষ। বিধানচন্দ্র রায়। বিধানচন্দ্র রায় হবে। প্রফুল্লচন্দ্র ঘোষ প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন, কিন্তু অ্যাকচুয়াল মানে পশ্চিমবঙ্গকে ফাউন্ডেশন, পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ কল্যাণী শহর থেকে শুরু করে ডেভেলপ করা সেটা বিধানচন্দ্র রায়। আর জ্যোতি বসু সবচেয়ে দীর্ঘতম মানে দীর্ঘ সময় আমাদের মুখ্যমন্ত্রী ছিলেন। ঠিক আছে, বিধানচন্দ্র রায়কে আর্কিটেক্ট অফ ওয়েস্ট বেঙ্গল বলা হয়। দেখো পশ্চিমচন্দ্র রায় পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী ছিলেন। তিনি কিন্তু বিখ্যাত দুর্গাপুর, আজকের দিনে শহর কল্যাণী, এই বিধাননগর, যেসব আধুনিক শহর, সেগুলো কিন্তু তারই গঠিত। আর ডক্টর বিধানচন্দ্র রায় অবশ্যই, তিনি শুধুমাত্র যে পলিটিশিয়ান তো যাই হোক ছোটখাটো ব্যাপার, অ্যাকচুয়ালি তিনি একজন বিখ্যাত ডক্টর। তিনি রোগীকে দেখেই বলে দিতে পারতেন যে এর কি রোগ রয়েছে। ঠিক আছে, তো সেই জন্য তাকে মানে আর্কিটেক্ট অফ বেঙ্গল বলা হয়। তার জন্মদিন আর মৃত্যুদিন কিন্তু একই। বলতে পারবে কত? ডেটটা, ইয়ার হয়তো বলতে পারবে না, ডেটটা বলতে পারবে? 1 জুলাই। ঠিক আছে, 1 জুলাই হচ্ছে তার জন্মদিন আর মৃত্যুদিন, দুটোই কিন্তু সেম। বার্থডে আর ডেথ ডে একই। জন্ম 1 জুলাই 1882 হয়েছিল, আর মৃত্যু হয়েছিল 1962 1962 ঠিক আছে। পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী, আর অ্যাকচুয়ালি পশ্চিমবঙ্গের ফাউন্ডার যাকে বলা হয় তাকেই বলা হয় বিধানচন্দ্র রায়। পশ্চিমবঙ্গের সাথে কটি দেশের আন্তর্জাতিক সীমানা রয়েছে? সহজ প্রশ্ন। একটা, দুটো, তিনটে, চারটে, ভাবো। 3টি। 3টি। কি কি? ভুটান, নেপাল, নেপাল, বাংলাদেশ। বাংলাদেশ। তাহলে 3টি। ভুটান, নেপাল। ভুটান রয়েছে উত্তর পূর্ব দিকে, নেপাল রয়েছে উত্তরে, আর বাংলাদেশ রয়েছে আমাদের পূর্ব দিকে। ঠিক আছে, তাহলে আমাদের কিন্তু চীনের সাথে কিন্তু পশ্চিমবঙ্গ বর্ডার শেয়ার করছে না। ঠিক আছে, সেটা আমরা জানি। এবার যদি সিকিম যদি আমাদের কি বলে সিকিম যদি দখল করে নেয়, সিকিম যদি চীনের আন্ডারে চলে যেত, তাহলে কিন্তু চীনের সাথে বর্ডার শেয়ার হয়ে যেত। সিকিমের জন্য আমরা চীনের সাথে বর্ডার শেয়ার করতে পারি না। ঠিক আছে। তিস্তা নদীর পশ্চিম অংশকে কি বলা হয়? পড়েছিলাম। তরাই না ডুয়ার্স, কোনটা? তিস্তা নদী তরাই। পশ্চিম আর পূর্ব। তোরাই তোরাই। তাহলে পশ্চিম অংশকে কি বলা হয়? পশ্চিম অংশকে তরাই বলা হয়। তাহলে এইটা পশ্চিম অংশ মানে আমি কি বলেছিলাম, কিভাবে বুঝবে পশ্চিম দিক?
নদী যেদিকে প্রবাহিত হচ্ছে সেই দিকটাকে নর্থ বা মুখ ধরতে হবে। তাহলে এর পশ্চিম দিক হচ্ছে এই দিকটা। তাহলে এই দিকটা কি হচ্ছে? এই দিকটা আমাদের তরাই অঞ্চল হচ্ছে, আর এই দিকটা আমাদের ডুয়ার্স অঞ্চল হচ্ছে। তাই তো? তাহলে তিস্তা নদীর পশ্চিম ভাগকে বলা হয় তরাই, আর পূর্ব ভাগকে বলা হয় ডুয়ার্স অঞ্চল। ঠিক আছে? পশ্চিমবঙ্গের কোন জেলায় সেক্স রেশিও সব থেকে বেশি? লিঙ্গ অনুপাত মানে নারী পুরুষের যে অনুপাত সেটাকে সেক্স রেশিও বলা হয়। সবচেয়ে বেশি কোথায়? কলকাতা, দার্জিলিং, পশ্চিম মেদিনীপুর না হুগলি? কলকাতা। হ্যাঁ, কলকাতা। অবশ্যই না, এটা আমাদের অ্যান্সার হবে দার্জিলিং। দেখো কলকাতায় মানে যেটা কম মানে ডিফারেন্স কম, দার্জিলিং জেলায় কিন্তু এখানে সবচেয়ে বেশি। যেখানে 2011 সালের জনগণনা অনুযায়ী দার্জিলিং জেলায় প্রতি 1000 জন পুরুষের বিপরীতে মহিলাদের সংখ্যা অন্যান্য জেলার তুলনায় বেশি। দার্জিলিং এই জন্য অ্যান্সার হবে। সেক্স রেশিও বেশি দার্জিলিং এ। সুন্দরবনকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করা হয়েছিল কবে? বলা হয়েছিল মনে আছে নাকি দেখি। 85, 87, 1985। 85, 87, 89 না 2001? তাহলে এটা হবে 1987। 1987 সালে সুন্দরবনকে হেরিটেজ সাইট ঘোষণা করা হয় বেসিক্যালি ম্যানগ্রোভ ফরেস্টের জন্য আর বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য। তো এই যে বলা হয়ে থাকে রয়্যাল বেঙ্গল টাইগারের তুমি যদি খপ্পরে পড়ো তুমি কোনো মতে বাঁচতে পারবে না। তুমি ভাবলে যে বাঘ পেছনে পড়ে সে নদীতে ঝাঁপ দেবে, সে সাঁতার কাটবে। যদি তুমি গাছে উঠে পড়ো সে গাছে উঠে যাবে। ঠিক আছে? তুমি পালাতে পারবে না, যেখানেই যাবে সে তোমার পেছনে ঠিক ট্রাভেল মানে তোমাকে যাবে। আর তাছাড়া যদি নদীতে ঝাঁপ মারো কুমির গপ করে খেয়ে নেবে। তো সুন্দরবন অঞ্চলে যদি কারো মানে ঘুরতে যাওয়ার ইচ্ছে থাকে একটু ভেবে চিন্তে যাবে। ঠিক আছে? যদি কোনো সময় নৌকা ডুবে যায় তোমার বাঁচার চান্স কম আছে। বক্সা ব্যাঘ্র প্রকল্প, আচ্ছা এটা হয়েছিল সম্ভবত, বলে দিলাম, ছবি একটা দিয়েছি পাশে দেখো। আলিপুরদুয়ার। হ্যাঁ, তো জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, এটা আমাদের আলিপুরদুয়ার আমরা আলোচনা করেছি। ফারাক্কা বাঁধ কোন উদ্দেশ্যে নির্মিত হয়েছিল? খুব সুন্দর একটা বাঁধ পড়িয়েছিলাম। জলবিদ্যুৎ উৎপাদন, কৃষি জমিতে সেচ, হুগলি নদীর জলপ্রবাহ বৃদ্ধি না মাছের চাষের প্রসার? জলবিদ্যুৎ উৎপাদন। না, এটা বলেইছিলাম যে এই ফারাক্কা বাঁধ বলা ছিল পড়নি ওই জন্য। কলকাতা বন্দরের নব্যতা হ্রাস পাচ্ছিল, মানে গঙ্গা নদী প্রবাহিত হওয়ার ফলে কি হয় যখনই কলকাতা বন্দরের কাছে পৌঁছচ্ছে তাহলে নদী উচ্চ গতিতে কি করে মানে ক্ষয় কার্য করে, মধ্য গতি আর নিম্ন গতিতে এসে সঞ্চয় করে। ফলে কি হয়, যত পলি জমা করছে সব নিম্ন গতিতে এসে মিশছে, ফলে কলকাতা বন্দরের নব্যতা কমে যাচ্ছে। সেই কারণে কি এখানে ব্যারেজ করে দিয়েছে। ব্যারেজের ফলে কি হচ্ছে যেগুলো ভেঙে আনছে সব এখানে ডিপোজিট হয়ে যাচ্ছে, ফলে নদীতে জল সরবরাহ যেমন বাড়ছে তার সাথে নব্যতাও বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ কলকাতা বন্দরের নব্যতা সংকট কমাতে এবং পলি জমার হাত থেকে রক্ষা করার জন্য কিন্তু ফারাক্কা ব্যারেজ তৈরি করা হয়েছিল। ঠিক আছে? এটা জলবিদ্যুৎ উৎপাদন, এটা তার সঙ্গে একটা মানে এক্সট্রা কাজ। ঠিক আছে? কিন্তু উদ্দেশ্য ছিল এটা। আচ্ছা, পশ্চিমবঙ্গের নবীনতম জেলা কোনটা? সবার শেষে কোনটা হয়েছে? ঝাড়গ্রাম ঝাড়গ্রাম। হ্যাঁ, নবীনতম না জেলা হচ্ছে পশ্চিম বর্ধমান। পশ্চিম বর্ধমান। এটা 2017 সালে গঠন করা হয়েছে। 2017 সালে বর্ধমান জেলাকে ভেঙে পশ্চিম বর্ধমান তৈরি করা হয়েছে। এটা 23তম জেলা। এটা সবার শেষে হয়েছে। হুম। বাংলার অক্সফোর্ড বলা হয় কাকে? কলকাতা, শান্তিনিকেতন, নবদ্বীপ না শ্রীরামপুর? নবদ্বীপ। নবদ্বীপ। নবদ্বীপ বলা হয়, কলকাতার অক্সফোর্ড বলা হয় নবদ্বীপ। নবদ্বীপকে। আচ্ছা, এটা বেসিক্যালি মধ্যযুগে চৈতন্যদেবের সময় থেকেই নবদ্বীপ চর্চা এবং ন্যায়শাস্ত্রের জন্য। তো বেসিক্যালি নবদ্বীপ যদি বলা হয় কোন সময়ে? সেন যুগে। ঠিক আছে? আমাদের যে বাংলায় পাল যুগ এসেছিল, সেন যুগ এসেছিল, সেই সেন যুগের সময় থেকেই অ্যাকচুয়ালি নবদ্বীপকে বাংলার অক্সফোর্ড বলা হয়ে থাকে। ঠিক আছে? আর এরপরেই মুসলিম ইনভেশন হয়েছিল, ইসলামিক ইনভেশন হয় এবং তারপরেই বাখতিয়ার খলজি বাংলা দখল করে। ঠিক আছে? তারপরেই নালন্দা ইউনিভার্সিটি টোটালি ডিস্ট্রয় হয়েছিল। পশ্চিমবঙ্গের কোন জেলার সাক্ষরতার হার সবচেয়ে বেশি? কলকাতা, উত্তর 24 পরগনা, পূর্ব মেদিনীপুর না হাওড়া? উত্তর 24 পরগনা। হ্যাঁ, উত্তর 24 পরগনার কলকাতা। সাক্ষরতা। উত্তর 24 পরগনা সবচেয়ে বেশি। কেউ যদি বলে মনে রাখবে পূর্ব মেদিনীপুর চিরকাল। কেউ যদি এই জন্য কেউ যদি বলা হয় যে তোমার বাড়ি কোথায়, কেউ যদি বলে আমার বাড়ি মেদিনীপুর, বাবা মেদিনীপুরের ছেলে মানেই ট্যালেন্টেড। এই কথাটা শুনেছো না শোনোনি? এটা বলাই হয়ে থাকে, দেখবে মেদিনীপুরের ছেলেদেরকে সবাই কিন্তু একটু সমীহ করে।
ঠিক আছে, ছেলে বলো মেয়ে বলো। বিদ্যাসাগরের জন্য। হ্যাঁ, বিদ্যাসাগরের জন্য নয়, বিদ্যাসাগর তো আলাদা কথা। অ্যাকচুয়ালি পূর্ব মেদিনীপুর সবসময় পরিসংখ্যানের দিক থেকে শিক্ষার যে হার, সেটা সবসময় পূর্ব মেদিনীপুর শীর্ষে রয়েছে। ঠিক আছে, সেই কারণে এটাকে পূর্ব মেদিনীপুর সবসময় সাক্ষরতার দিক থেকে সবচেয়ে বেশি পূর্ব মেদিনীপুর সবসময় রয়েছে। ঠিক আছে, এই জন্য মেদিনীপুরের ছেলে যদি কেউ বলে, সঙ্গে সঙ্গে বলে ও বাবা ভালো। ঠিক আছে, এটা মনে রাখবে, এই কথাটা মনে রাখবে। হ্যাঁ, এই বলে ছেলে বা মেয়ে যদি বলা হয় মেদিনীপুর মানেই শিক্ষিত, এটা একটা মানুষের মধ্যে ধারণা আছে। ভারতের প্রথম পাটকল পশ্চিমবঙ্গের কোথায় স্থাপিত হয়? বলেছিলাম শ্রীরামপুর, রিষড়া, টিটাগড়, চন্দননগর। এটা আগের দিনই মনে হয় পড়ালাম না কোথায় একটা। বলেছিলাম, বলো। প্রথম পাটকল হাওড়ার রিষড়াতে হয়েছিল। ঠিক আছে, হুগলি নদীর তীরে রিষড়াতে ভারতের প্রথম পাটকল তৈরি হয়েছিল 1855 সালে জর্জ অকল্যান্ড দ্বারা। যদিও এটা কিন্তু সম্পূর্ণ হয়নি, এটা কিন্তু নট কমপ্লিটেড, এটা কিন্তু কমপ্লিট করা হয়নি। ঠিক আছে, নট কমপ্লিটেড, বাট তবু এটাকেই কনসিডার করা হয় পশ্চিমবঙ্গে ভারতের প্রথম পাটকল। ঠিক আছে, আচ্ছা, হলদিয়া শিল্পাঞ্চল মূলত কোন শিল্পের জন্য বিখ্যাত? হলদিয়াতে কি রয়েছে? হ্যাঁ, পেট্রোকেমিক্যাল। পেট্রোকেমিক্যাল। তো যদি হলদিয়াতে যাওয়া দেখবে এত পলিউশন, এত পলিউশন। এখানে বেসিক্যালি পেট্রোকেমিক্যাল, রিফাইনারি থেকে শুরু করে সবকিছু আছে, প্রচুর পলিউশন এখানে। আমি 10 বছর আগে গিয়েছিলাম, তখন থেকেই দেখেছি এত, আর এখন তো আরো বেশি হয়ে গেছে। এটা পূর্ব মেদিনীপুরে অবস্থিত, আর খুব খারাপ অবস্থা। আচ্ছা, চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস কোন জেলায় অবস্থিত? এখানে রেলের ওয়াগন তৈরি হয়। পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, পূর্ব পুরুলিয়া। এটা আমাদের পশ্চিম বর্ধমানে অবস্থিত। পশ্চিম বর্ধমানে যেখানে রেলের যে বৈদ্যুতিক ইঞ্জিন সেটা তৈরি হয়ে থাকে, পশ্চিম বর্ধমানে চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস রয়েছে। পশ্চিমবঙ্গের প্রধান অর্থকরী ফসল ক্যাশ ক্রপ কোনটি? মানে যেটা বিক্রি করে টাকা পাওয়া যায়। ধান কিন্তু ক্যাশ ক্রপ নয়, এই জন্য অপশনে ধান নেই। পাট। পাট। হুম, প্রধান অর্থকরী ফসল হচ্ছে আমাদের পাট। তো যেটা আমরা জানি, পড়েছি আগের দিন, পাটকে আমাদের সোনালী তন্তু বা গোল্ডেন ফাইবার বলা হয়। আর পাট উৎপাদনে জানি আমরা ভারতে প্রথম স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ, যদি এখন পাটের ব্যবহার আস্তে আস্তে কমে যাচ্ছে। তার কারণ হচ্ছে প্লাস্টিক চলে এসছে, পাটজাত দ্রব্যের ডিমান্ড এখন কমে গেছে। বাংলার দুঃখ অলরেডি বলেছি, কি হবে? দামোদর। 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 দামোদরকে বাংলার দুঃখ বলা হয় কারণ বন্যার কারণ। Okay? আচ্ছা, মুকুটমণিপুর বাঁধ কোন নদীর উপর অবস্থিত? সুন্দর একটা বাঁধ মুকুটমণিপুর, দেখতে পাচ্ছ, ঘুরতে যায় লোকে। কংসাবতী। কংসাবতী। এটা কংসাবতী নদীর উপরে অবস্থিত, বাঁকুড়া জেলায় অবস্থিত, ভারতের দ্বিতীয় বৃহত্তম মাটির বাঁধ। কেউ গিয়েছো মুকুটমণিপুর? হ্যাঁ হ্যাঁ, এই হ্যাঁ রিসেন্ট স্যার, ওখানে আমার বাড়ি, মানে ওখানে স্যার আমার বাড়ি। বাহ, তাহলে তো আরো ভালো। তাহলে বাড়ি তো, তাহলে মুকুটমণিপুর ঘুরতে গেলে আর তোমার স্যার বাড়ি এই চলে যাবো আমরা। স্যার এই হ্যাঁ হ্যাঁ শিলাবতী স্যার, নদী আছে একদম। এর কাছেই। এই হ্যাঁ, শিলাবতী নদীর কাছে একটা গ্র্যান্ড ক্যানিয়ন বলে একটা জায়গা আছে। তো ওটা আসলে গ্র্যান্ড ক্যানিয়ন না, ওটা পৃথিবীর মধ্যে ওটাই একমাত্র মাটির ক্যানিয়ন। হুম, মানে দুর্ধর্ষ জায়গা ওটা। দুর্ধর্ষ জায়গা। যা কিছু নেই বা যা তুমি কি আছে ভারত, গনগনির কথা বলছো? হ্যাঁ, গনগনি গনগনি। ওই যে ওটাই গনগনি, আমি পৃথিবীর মধ্যে একমাত্র ওটা মাটি দিয়ে তৈরি, আর হ্যাঁ, কোথাও ওই জিনিসটা নেই, সারা পৃথিবীতে নেই। ওটা আমি পড়ানোর সময় বলেছিলাম, গনগনিতে একমাত্র জায়গা যেখানে সব রকমের হ্যাঁ ভূমিরূপ দেখা যায়। ওই জন্য ওটাকে গ্র্যান্ড ক্যানিয়ন অফ বেঙ্গল বলা হয়ে থাকে। নোটস এর মধ্যে পড়িয়েছিলাম, তাই না? ছিল তো মৃত্তিকা পড়ানোর সময়, নোটস এর হ্যাঁ লাস্ট লাইনটা ছিল। হ্যাঁ 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 স্যার, হ্যাঁ হ্যাঁ। স্যার পড়িয়েছেন। আচ্ছা, গরুমারা জাতীয় উদ্যান খুব সহজ, কোথায় রয়েছে? জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং না কোচবিহার? জলপাইগুড়ি। এটা রয়েছে জলপাইগুড়ি, যেটা ফেমাস একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত। ভেরি গুড। পরবর্তী প্রশ্ন, শান্তিনিকেতন কোন জেলায় অবস্থিত? বীরভূম। রবীন্দ্রনাথের শান্তিনিকেতন বীরভূম। অবশ্যই বীরভূম। বীরভূম জেলায় অবস্থিত, যেটা বীরভূম। 1901 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর এখানে ব্রহ্মচর্য আশ্রম বানিয়েছিলেন, যেটা পরবর্তীকালে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়েছিল। শান্তিনিকেতন, বোলপুর শান্তিনিকেতন। কলকাতায় ভারতের প্রথম মেট্রো রেল কবে চালু হয়?
ইন্দিরা গান্ধীর লাস্ট প্রজেক্ট মেট্রো রেল 1982 1982 নয় 84 82 1984 ইন্দিরা গান্ধী এই সময় মারা যায়। 84তেই হচ্ছে এটা তার লাস্ট প্রজেক্ট ছিল। এরপরে ইন্দিরা গান্ধী মারা যায়, ঠিক আছে, মানে মারা যায় মানে মেরে দেওয়া হয়। তো 1984 24 অক্টোবর মনে রাখবে, স্প্ল্যানেড থেকে ভবানীপুর পর্যন্ত ভারতের প্রথম আন্ডারগ্রাউন্ড মেট্রো রেল চলাচল শুরু হয়েছিল। এটা ইন্দিরা গান্ধীর লাস্ট কাজ ছিল, ঠিক আছে। কলকাতায় মেট্রো। পশ্চিমবঙ্গের উচ্চতম রেলওয়ে স্টেশন প্রত্যেকেই জানি, ঘুম। ঘুম। কারো পাচ্ছে নাকি? পাচ্ছে না তো? না স্যার, আপনার হ্যাঁ। পড়ানোর টেকনিক এত ভালো যে পেলেও চলে যায়। যার ঘুম পাবে হচ্ছে, যার ঘুম পাবে সে ঘুমিয়ে যাবে। যাই হোক, এখানে হচ্ছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে যেটা রয়েছে তার একটা স্টেশন, ভারতের এটা উচ্চতম স্টেশন, ঘুম রেলওয়ে স্টেশন। আর যা গরম পড়েছে, ঘুমানোর আর কোনো মানে কি বলবো, এত বিচ্ছিরি ঘুম হচ্ছে এখন, চিন্তার বাইরে। যাদের বাড়িতে এসি আছে আলাদা কথা, আমার বাবা এসি নেই, ওই জন্য রাত্রে বেশ ভালোই গরম লাগে, ঠিকঠাক ঘুম হয় না, মানে ঘাম হয়, ঠিক আছে। যাই হোক, একটু বৃষ্টি টিষ্টি আমাদের একদম হচ্ছে না, তোমাদের ওইদিকে তো হচ্ছে, আমাদের একদমই হচ্ছে না। কোথাও বৃষ্টি হচ্ছে না। না, অনেক জায়গায় হচ্ছে গো। এবার আমরা যেখানে থাকি সেখান থেকে 1.5 কিলোমিটার দূরে দুবার বৃষ্টি হয়ে গেছে, কিন্তু আমাদের এখানটায় হচ্ছে না, কেন জানি না। আমাদের এখানে কিচ্ছু হয়নি, কোনো বৃষ্টির খবরই নেই। ভারতের তথা বাংলার প্রথম সংবাদপত্র কোনটি? সমাচার দর্পণ, ইকির বেঙ্গল গেজেট। সমাচার দর্পণ। ইকির বেঙ্গল গেজেট নয়? প্রথম একদম। বাংলা বলেছে সমাচার দর্পণ। দেখো দুটোর মধ্যে গুলিয়ে কি যায়। স্যার এটা তো ইংলিশে। হ্যাঁ, যদি বলা হয় ভারতের প্রথম সংবাদপত্র, তাহলে অবশ্যই হিকির বেঙ্গল গেজেট। কিন্তু যদি বলা হয় বাংলা ভাষায় প্রথম সংবাদপত্র, সেটা হবে সমাচার দর্পণ। সেটা তো বাংলা ভাষায় আচ্ছা, বলেনি তো। এখানে হ্যাঁ, এখানে ব্যাকেটে না স্যার, ব্যাকেটে বাংলাটা লেখা আছে না, ওই জন্যই আমার। না, এটা লেখা আছে ভারতের তথা বাংলার, মানে ভারতেরও আর পশ্চিমবঙ্গের। বলেনি যে বাংলা ভাষার প্রথম সংবাদপত্র। প্রশ্নটা যদি দিত বাংলা ভাষার প্রথম সংবাদপত্র, তাহলে সমাচার দর্পণ হতো। কি বললাম, বোঝা গেছে? এখানে প্রশ্নটা করেছে ভারতের তথা বাংলা, মানে ভারত তথা পশ্চিমবাংলার প্রথম সংবাদপত্র। কি বলছি, বোঝা গেছে? সেই কারণে হিকির বেঙ্গল গেজেট 1780, যেটা ইংরেজি ভাষায় প্রকাশ হতো, ঠিক আছে। আর বাংলা ভাষায় যদি বলতো তাহলে সমাচার দর্পণ হতো। পরের প্রশ্ন কি বলেছে? পশ্চিমবঙ্গের রাজ্য ফুল? শিউলি। শিউলি। নাইট ফ্লাওয়ারিং জ্যাসমিন, এটা পশ্চিমবঙ্গের সরকারি রাজ্য ফুল। আর রাজ্য ফুল তো মানে ঘাস ফুল না? হ্যাঁ, এটা ঠিক কথা। এবার ভোটের পরে কি পদ্ম ফুল হবে? সেটাই ব্যাপার। না, ওটা এখন হওয়া মুশকিল আছে। অনুব্রত যেভাবে বলছে আমরা এত ভোটে জিতবো, এত ভোটে জিতবো, কি করে জিতবে, এটাই হচ্ছে কথা। না, এবারে অনেক সমস্যা আছে, অনেক মানে অনেক রকম ভাবে এত রেস্ট্রিকশন চাপাচ্ছে না, ভোট ওই ছাপ্পা ভোটের ব্যাপারটা তো সব জায়গায় হবে না, এই জন্য সমস্যা আছে এবারে। না স্যার, বলি আমার বাচ্চার স্কুলে একজন বাচ্চার বন্ধু ডিউটি পড়েছে। ও বলছে ওর যে কটা ভোট দিতে, ওদের তো সেই ভোট দিতে, ব্যালট ভোট দিতে গেছে, বলছে একটা এমনি ভোটের যে বক্স গুলো এমনি একটা তালা মেরে রেখেছে, সেই চাবিটা কার কাছে তার কোনো উত্তর নেই। একটা তালা দেওয়া না, একটা বক্স পুরোপুরি খোলা, মানে তাতে তালাও মারা নেই, এবং বলছে যে আপনাকে নিজের নাম পুরো মানে নাম করে সই করতে হবে, সিরিয়াল নাম্বার আপনাকে আগে লিখতে হবে, লিখে তারপরে এই জন্য 2-3 জন নাকি ভোটই দেয়নি, এইরকম না, বদমাইশি করছে এটা তো টিএমসি। হয়েছে তো, যারা গভর্নমেন্ট জব করছে তাদের তো ব্যালেটে আলাদা ভোট হয় না, কারণ যারা সরকারি চাকরি করে তাদের তো ভোট অলরেডি হয়ে গেছে। ওরা যাতে ভোট দিতে না পারে সেই জায়গাটাকে তো এইভাবে করেছে। কিন্তু যারা সাধারণ মানুষ তারা তো ব্যালেটে দেবে না ভোট, তারা তো ইভিএম এ দেবে। সেখানে কারচুপি হবে না, সেখানে পুরো একদম কেন্দ্রীয় বাহিনী দিয়ে, মানে একদম 100 মিটারের চক দিয়ে, পুরো দাগ দিয়ে, চুনের দাগ চক দিয়ে চারদিকে পুরো ঘেরে করবে, মানে একবার ঢুকবে ইতিহাস বানিয়ে দেবে, ঠিক আছে। মারাত্মক। এবারে ভোট আর একদম তো সব থেট দিচ্ছে স্যার, আমার এই লাভপুরে তো পুরোপুরি থেট দিচ্ছে, সব জায়গাতেই যে দিচ্ছে। এরকম বেরোলে পুরো থেট দিচ্ছে। যে তো দেবে আর কি, যাই হোক কি করে। 2000, দেখো 2011-র সময় কিন্তু মানে সিপিএম কিন্তু এরকম থ্রেট দেয়নি
ভোট কিন্তু করতে দিয়েছিল জ্যোতিবাবু, ঠিক আছে? আর সে জানতো জ্যোতিবাবু হারবে, তবুও জ্যোতিবাবু করতে দিয়েছিল। যাই হোক, এ তো আরেক না অন্য না, বিষয়। এরা তো সিপিএম এর ওপর দিয়ে চলে যাচ্ছে। সিপিএম এর সময় সিপিএম চুরি করেছে ঠিকই, কিছু ফ্রেশার, অনেক ফ্রেশার চাকরি পেত। ওরা চুরি করতো ঠিকই, ফ্রেশারও চাকরি পেত প্রচুর, কিন্তু এরা পুরোটাই চুরি। আচ্ছা চলো পরের প্রশ্ন। পশ্চিমবঙ্গের রাজ্য বৃক্ষ? এটা ছাতিম। বট, ছাতিম, শালসেগুন, তাহলে ছাতিম রাজ্যের প্রতীক। আচ্ছা, লোকসভায় পশ্চিমবঙ্গের মোট আসন সংখ্যা কত? বলে দিয়েছি একটু আগে। আচ্ছা, লোকসভা, সরি বিধানসভায় নয়, লোকসভায়। বিধানসভায় 294 বলেছি, লোকসভায় কত? এটা 42টা হবে না? তাহলে বিধানসভায় 294, লোকসভায় আমাদের 42টা রয়েছে, ঠিক আছে? মনে রাখবে, বিধানসভায় 294টা, লোকসভায় 42টা, আর রাজ্যসভায় 16টা। তিনটে আলাদা আলাদা মনে রাখতে হবে, ঠিক আছে? এটা ভীষণ গুরুত্বপূর্ণ। বিধানসভায় 294টা আসন, রাজ্যসভায় 16টা আসন, আর লোকসভায় 42টা আসন। দক্ষিণের প্রবেশদ্বার, দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার বলা হয়। ক্যানিং। মানে ডায়মন্ড হারবার। না, অ্যাকচুয়ালি দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার মানে প্রশ্নটা একটু অন্যভাবে দিয়েছে। এটা অ্যাকচুয়ালি হওয়া উচিত ছিল সুন্দরবনের প্রবেশদ্বার, ঠিক আছে? প্রশ্নটা এরকম হওয়া উচিত ছিল যে সুন্দরবনের প্রবেশদ্বার। এটা হলে ঠিকঠাক প্রশ্ন, ঠিক আছে? এবার এটাকে অনেক জায়গায় দক্ষিণবঙ্গেরও বলছে, এটা অ্যাকচুয়ালি ক্যানিং কে বলা হয়। মানে তুমি যদি সুন্দরবন ঘুরতে যাও, তোমাকে ক্যানিং থেকেই যেতে হবে। ক্যানিং স্টেশনে নামবে, ওখানে সব বুক করা থাকে টোটো ফোটো, তারা তোমাকে নিয়ে যাবে সেখান থেকে সুন্দরবন। তো এটা বেসিক্যালি সুন্দরবন তথা দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার বলা হয় ক্যানিং শহরকে। হুম। বাংলার প্রাচীনতম গির্জা প্যান্ডেল চার্চ কত সালে প্রতিষ্ঠিত হয়? 1599, 1600, 1650 না 1700? পারবে না। এটা 1599। 1650। না, এটা 1599-তে পর্তুগিজরা হুগলি জেলার ব্যান্ডেলে এই চার্চ বানিয়েছিল, ঠিক আছে? খ্রিস্টানদেরও কিন্তু দু রকমের, পর্তুগিজ যারা খ্রিস্টান রয়েছে তারা আলাদা খ্রিস্টান, আর ইংল্যান্ডে যারা খ্রিস্টান রয়েছে তারা আলাদা খ্রিস্টান, ঠিক আছে? এক ধরনের ক্যাথলিক চার্চ হয়, ব্যাপটিস্ট চার্চ হয়, সবারই ভাগ রয়েছে। খ্রিস্টানদেরও দুটো ভাগ রয়েছে, মুসলিমদের যেমন ভাগ রয়েছে শিয়া সুন্নি, সেরকম খ্রিস্টানদেরও ভাগ রয়েছে। এটা হয়তো অনেকে জানে না। সবাই ভাবে খ্রিস্টান মানে সবাই একই, এরকম একদমই নয়। অনেকে ভাবে মুসলিম মানে সবাই একই, সেরকম সব আলাদা আলাদা রয়েছে। হুম। পশ্চিমবঙ্গের কোন জেলায় তামাক চাষ সবচেয়ে বেশি হয়? এটা খুব ভালো প্রশ্ন। মনে রাখবে, একটাই জেলাকে সবচেয়ে বেশি। কোচবিহার। হ্যাঁ, কুচবিহার। কুচবিহারের আবহাওয়া ভার্জিনিয়া জাতের তামাক চাষের জন্য বিশেষ উপযোগী, ঠিক আছে? তামাক চাষ, নিকোটিন। ভালো খবর। বাংলার ম্যানচেস্টার কাকে বলা হয়? ম্যানচেস্টার কিসের জন্য ফেমাস? টেক্সটাইল ইন্ডাস্ট্রি। দুর্গাপুর। আসানসোল। টেক্সটাইল ইন্ডাস্ট্রি মানে কার্পাস বয়ন শিল্পের জন্য, কার্পাসের জন্য। তাহলে কোথায় আমাদের সবচেয়ে বেশি কার্পাস ইন্ডাস্ট্রি রয়েছে? অ্যান্সার হবে হাওড়া। হ্যাঁ, ইন্ডাস্ট্রি মানে তো হাওড়া। হ্যাঁ, হ্যাঁ। ইন্ডাস্ট্রি মানে হাওড়া। এই জন্য হাওড়াকে বাংলার ম্যানচেস্টারও বলা হয়, বাংলার গ্লাসগো বলা হয়ে থাকে, ঠিক আছে? গ্লাসগো বলা হয়ে থাকে। যদি বলে বাংলার গ্লাসগো বা বাংলার গ্লাসগো কাকে বলা হয়, সেটা কিন্তু হাওড়াই হবে, ঠিক আছে? বাংলার গ্লাসগো বা বাংলার ম্যানচেস্টার হাওড়াকে বলা হয় কারখানার শিল্পের জন্য। এটাকে বাংলার ভারতের শেফিল্ডও বলা হয়ে থাকে। এগুলো সব টেক্সটাইল ইন্ডাস্ট্রির জন্য গ্রো করেছে। ম্যানচেস্টার, ল্যাঙ্কাশায়ার, ঠিক আছে, লিভারপুল, এগুলো সব টেক্সটাইল ইন্ডাস্ট্রির জন্য গুরুত্বপূর্ণ। কানপুর, কোয়েম্বাটুর, সব টেক্সটাইল ইন্ডাস্ট্রি। পুরুলিয়ার বিখ্যাত লোকনৃত্য সবাই জানি, সুন্দরভাবে জানি, ছৌ। ছৌ নৃত্য, ঠিক আছে? বিখ্যাত ছৌ নৃত্য, যেটা একটা রণনৃত্য, যেহেতু পুরুলিয়া জেলায় এটা হয়ে থাকে, ইউনেস্কোর ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ হিসেবে স্বীকৃত দেওয়া হয়েছে। তো দেখেছো ছৌ নৃত্য? মানে একদম ডাইরেক্ট, ইউটিউবে নয়, সরাসরি। আমি দেখেছি, অনেকবারই দেখেছি ছৌ নৃত্য। না স্যার। এটা দেখার আমার সৌভাগ্য হয়েছে। আচ্ছা, সিঙ্গলীলা জাতীয় উদ্যান কোন জেলায় অবস্থিত? এটা দার্জিলিং, দার্জিলিং। কালিম্পং, জলপাইগুড়ি, দার্জিলিং। আলিপুরদুয়ার? অবশ্যই দার্জিলিং। এটা হচ্ছে রেড পান্ডা, লাল পান্ডা বা রেড পান্ডা সংরক্ষণের জন্য বিখ্যাত। সান্দাকফু যাওয়ার ট্রেকিং রুট এর মধ্যে দিয়ে গিয়েছে। অনেকে সান্দাকফু যায় ট্রেকিং করতে, মানে পাহাড়ে চড়ার জন্য। তো এটা দার্জিলিং জেলায় রয়েছে সিঙ্গলীলা ন্যাশনাল পার্ক।
তিস্তা নদীর উৎস? বলেছিলাম জেমু, গঙ্গোত্রী, যমুনা। জেমু হিমবাহ। হিমবাহ। খুব ফেমাস। গঙ্গোত্রী থেকে জেমু গঙ্গা, হিমবাহ। যমুনোত্রী থেকে যমুনা, সিয়াচেন আমাদের উচ্চতম গ্লেশিয়ার, কারাকোরামে রয়েছে। তিস্তা নদী এত দূর থেকে আসেনি, তিস্তা নদী এসছে সিকিমের জেমু হিমবাহ থেকে, যেটা উত্তরবঙ্গের প্রধান নদী। সহজ প্রশ্ন। কোন জেলায় সবচেয়ে কম বৃষ্টিপাত হয়? সবচেয়ে বেশি হয় বীরভূমের ময়ূরেশ্বর। বীরভূমের ময়ূরেশ্বরে সবচেয়ে কম বৃষ্টিপাত হয়। আর সবচেয়ে বেশি হয় জলপাইগুড়ি বক্সা ডুয়ার্সে। বক্সা ডুয়ার্সে সবচেয়ে বেশি হয়, বীরভূম জেলার ময়ূরেশ্বরে সবচেয়ে কম বৃষ্টিপাত হয়ে থাকে। ভালো প্রশ্ন। 455 আর 95। একদম। পশ্চিমবঙ্গের রাজ্য পাখি? মাছরাঙা, মাছরাঙা। শ্বেতকণ্ঠ, মাছরাঙা, হোয়াইট থ্রোট, কিংফিশার। ঠিক আছে। কোচবিহার জেলা কত সালে পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয়? ভারত যখন স্বাধীন হয় তখন কিন্তু কোচবিহার জেলা ভারতের সঙ্গে ছিল না, এটা প্রিন্সলি স্টেট ছিল, মানে একটা দেশীয় রাজ্য ছিল। এটা তারপরে ভারতের সাথে যুক্ত হয় এবং ভারতের সাথে যুক্ত হয়ে পশ্চিমবঙ্গের রাজ্য হিসেবে অন্তর্ভুক্ত হয় কবে? 1955 50। 1950, 1950। আমরা স্টেট রিঅর্গানাইজেশন পড়েছিলাম, রাজ্য পুনর্গঠন পড়েছিলাম। সেখানে দেখেছি 1947 সালে ভারত স্বাধীন হয়। 1950 সালে যখন মানে আমাদের সংবিধান গঠন হয় তখন রাজ্যগুলোকে 4টে ক্যাটাগরিতে ভাগ করা হয়েছিল। সেই সময় যেগুলো ছিল চিফ কমিশনার শাসিত প্রদেশ, সেগুলো মানে কি হয় আমাদের ভারতের সাথে যুক্ত হয়। ব্রিটিশ শাসিত প্রদেশ আর দেশীয় রাজ্যগুলোকে আলাদা আলাদা ক্যাটাগরিতে করা হয়। তো তখনই কোচবিহার ভারতের সাথে যুক্ত হয় ইনস্ট্রুমেন্ট অফ অ্যাসেশনের মাধ্যমে, আর এটা পশ্চিমবঙ্গের সাথে তখনই যুক্ত করা হয়েছে। পশ্চিমবঙ্গ ভারতের মোট আয়তনের কত পার্সেন্ট? এটা মনে একটু আগেই বললাম, হ্যাঁ 2.67। 2.67%। আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গ ভারতের কততম রাজ্য? খুব ভালো প্রশ্ন। 11তম। 11তম। 13তম রাজ্য। ঠিক আছে, পশ্চিমবঙ্গ ভারতের 13তম রাজ্য, কারণ জম্মু কাশ্মীর ভেঙে যাওয়ার পরে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হওয়ার পরে আয়তন 13তম স্থানে রয়েছে। সবচেয়ে বড় আয়তনের দিক থেকে কত বড় রাজ্য কোনটা? আয়তনের দিক থেকে বৃহত্তম? উত্তরপ্রদেশ। না, রাজস্থান। উত্তরপ্রদেশ আগে ছিল, উত্তরপ্রদেশ ভেঙে যখন উত্তরাখণ্ড হয়ে গেছে সেই জন্য উত্তরপ্রদেশ এখন জনসংখ্যার দিক থেকে উত্তরপ্রদেশ বেশি। এরিয়ার দিক থেকে গেলে রাজস্থান, কারণ রাজস্থানের মধ্যে থর মরুভূমি আছে, এই জন্য আরো বেশি এলাকা। ঠিক আছে। আর আয়তনের দিক থেকে যদি ক্ষুদ্রতম বলি তখন কি হবে? গোয়া। গোয়া। আর জনসংখ্যার দিক থেকে বললে ক্ষুদ্রতম? ওটাও তো গোয়া হওয়া না, উচিত, না, যেহেতু না, না, আয়তন কম তাহলে। সিকিম। সিকিম। তাহলে গোয়া অরুণাচল আয়তনের দিক থেকে ক্ষুদ্রতম, প্রদেশ। আর এটা হলে সিকিম হবে, সিকিম সবচেয়ে ক্ষুদ্রতম। আয়তনের দিক থেকে মানে জনসংখ্যার দিক থেকে সিকিম ক্ষুদ্রতম, সরি, হ্যাঁ, আয়তনের দিক থেকে গোয়া ক্ষুদ্রতম, জনসংখ্যার দিক থেকে সিকিম ক্ষুদ্রতম। আয়তনের দিক থেকে রাজস্থান বৃহত্তম, জনসংখ্যার দিক থেকে উত্তরপ্রদেশ বৃহত্তম। ঠিক আছে, এটা মনে রাখবে। পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ? গোর্গাবুরু। তাহলে সর্বোচ্চ না, শৃঙ্গ হচ্ছে শুশুনিয়া। গোর্গাবুরু। শুশুনিয়া। না, না, গোর্গাবুরু 677 মিটার উঁচু, যেটা ছোটনাগপুরের অংশ, গোর্গাবুরু। পশ্চিমবঙ্গের কোথায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়? আমরা জানি বক্সা ডুয়ার্স, হলো বক্সা ডুয়ার। আলিপুর দুয়ারের বক্সা ডুয়ার্সে হলো। আচ্ছা, পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী একটু আগেই বলে দিয়েছি, ছবি দেওয়া আছে ভদ্রলোকের, প্রফুল্লচন্দ্র ঘোষ। প্রফুল্লচন্দ্র ঘোষ। ঠিক আছে, প্রফুল্লচন্দ্র সেন নয়, প্রফুল্লচন্দ্র ঘোষ। ঠিক আছে, মনে রাখবে, দুটোর মধ্যে যেন গুলিয়ে না যায়। 47 থেকে 48 পর্যন্ত ছিলেন, তারপরে বিধানচন্দ্র রায় মুখ্যমন্ত্রী হয়েছিলেন। তাকেই আর্কিটেক্ট অফ ওয়েস্ট বেঙ্গল বলা হয়, মমতা ব্যানার্জিকে নয়। এই তো। আচ্ছা, ভারতের রুড় অঞ্চল কাকে বলা হয়? ইন্ডাস্ট্রির জন্য রুড় অঞ্চল? দুর্গাপুর। দুর্গাপুরকে ভারতের রুড় অঞ্চল বলা হয়। জার্মানির যে রুড় শিল্পাঞ্চল রয়েছে, যেটা দুর্গাপুরের মতো কয়লা খনির উপরে ভিত্তি করে গঠিত হয়েছে, এই জন্য লৌহ ইস্পাত শিল্প গঠিত হয়েছে কয়লা খনির উপরে, এই জন্য এটাকে ভারতে রুড় অঞ্চল বলা হয়।
2011 সালের জনসংখ্যা অনুযায়ী ভারতের মোট জনসংখ্যার কত পার্সেন্ট পশ্চিমবঙ্গে বসবাস করে? পশ্চিমবঙ্গ সবচেয়ে জনঘনত্বপূর্ণ রাজ্য। 2011 সেন্সাস অনুযায়ী সবচেয়ে জনঘনত্বপূর্ণ রাজ্য পশ্চিমবঙ্গ। ওটা 7.54%। তাহলে কত পার্সেন্ট? 7.54%, যেটা পশ্চিমবঙ্গ ভারতের চতুর্থ জনবহুল রাজ্য। জনবহুল মানে জনসংখ্যার দিক থেকে চতুর্থ, জনঘনত্বের দিক থেকে পশ্চিমবঙ্গ প্রথম, জনসংখ্যার দিক থেকে প্রথম উত্তরপ্রদেশ। ঠিক আছে। পশ্চিমবঙ্গের কোন জেলার উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা যায়নি? তাহলে গিয়েছিল কোন কোন মনে আছে? 5টা জেলার উপর দিয়ে গিয়েছিল। তাহলে হাওড়ার উপর দিয়ে গিয়েছিল নদিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান আর হচ্ছে পুরুলিয়া, এদের উপর দিয়ে গিয়েছে, যায়নি হাওড়ার উপর দিয়ে। তাহলে অ্যান্সার হবে হাওড়া। গিয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়ার উপর দিয়ে গিয়েছে, হাওড়ার উপর দিয়ে যায়নি। সুন্দর ব্যাপার। পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু কোনটি? রবীন্দ্র সেতু। রবীন্দ্র সেতু মানে হাওড়া ব্রিজ, বিদ্যাসাগর সেতু, দ্বিতীয় হুগলি সেতু, জয়ী সেতু আর ফারাক্কা ব্যারেজ। তো মনে রাখবে পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু হচ্ছে জয়ী সেতু। কোচবিহার জেলায় তিস্তা নদীর উপরে গঠিত, 2.7 কিলোমিটার দীর্ঘ। এটাই পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু। আচ্ছা। প্রশাসনিক সুবিধার জন্য পশ্চিমবঙ্গকে কটি বিভাগে ভাগ করা রয়েছে? ডিভিশন কটা ছিল? মালদা ডিভিশন, প্রেসিডেন্সি ডিভিশন, জলপাইগুড়ি ডিভিশন। 5টা। তাহলে ডিভিশন ছিল 5টা। প্রেসিডেন্সি ডিভিশন, মালদা ডিভিশন, জলপাইগুড়ি ডিভিশন, বর্ধমান ডিভিশন আর মেদিনীপুর ডিভিশন ভাগ ছিল। ভেরি গুড। কলকাতা ডিভিশন বলে কিন্তু কিছু নেই, পরীক্ষায় থাকতে পারে, বলেছিলাম, ভুল যেন না হয়। এই যে প্রেসিডেন্সি বিভাগের সদর দপ্তর অবশ্যই আমাদের কোথায়? আলিপুরদুয়ার। আলিপুর না কলকাতা? এটা তো বললাম না, কলকাতার সদর দপ্তরের মধ্যে পড়ে। এটা কিন্তু কলকাতা, হাওড়া, নদিয়া, উত্তর আর দক্ষিণ 24 পরগনা এর মধ্যে পড়ে, যার সদর দপ্তর কিন্তু কলকাতায় রয়েছে, আলিপুরে নয় কিন্তু। দক্ষিণ 24 পরগনা জেলার সদর দপ্তর। ক্যানিং, ডায়মন্ড হারবার, আলিপুর, সোনারপুর। না, এটা হবে আলিপুর, যেটা এক্ষুনি গুলিয়ে যাচ্ছিল। প্রেসিডেন্সি বিভাগের হেডকোয়ার্টার কলকাতা, দক্ষিণ 24 পরগনার সদর দপ্তর আলিপুর। ঠিক আছে। ক্ষেত্রফলের দিক থেকে পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা, এটা সহজ প্রশ্ন। কলকাতা। কলকাতা। কলকাতা সবচেয়ে ছোট, মাত্র 205 বর্গ কিলোমিটার। কোন জেলার জনসংখ্যা সবচেয়ে বেশি? মুর্শিদাবাদ। জনসংখ্যা সবচেয়ে বেশি মুর্শিদাবাদ? না, উত্তর 24 পরগনা। উত্তর 24 পরগনা সবচেয়ে বেশি, কারণ এখানে বনগাঁ আছে, বারাসাত আছে, ওখানে হচ্ছে একদম ছাঁকড়ির মতো লোক রয়েছে, সব বাংলাদেশ থেকে ঢুকে সব ওখানেই বসে আছে। সেম প্রশ্ন স্যার, আমার ভুল হচ্ছে। এই প্রশ্নটা আগের বারে আসলো যে কোন জেলা সব থেকে বড়, এরিয়ার দিক আর থেকে এখানে বড় হচ্ছে হয়। কোন জেলা। এরিয়া যদি বলা হয় মানে আয়তনে বড়, সেটা হচ্ছে দক্ষিণ 24 পরগনা। জনসংখ্যায় বড় উত্তর 24 পরগনা। এবার ঠিক আছে। হ্যাঁ। বড় ঘর দক্ষিণ 24 পরগনায় বড় ঘর রয়েছে, বেশি লোক উত্তর 24 পরগনায় ঢুকে বসে আছে, কারণ ওখান থেকে খুব সহজে বনগাঁ থেকে, বারাসাত থেকে সব বাংলাদেশি, বাংলাদেশ বনগাঁয় যত সব ঢুকে বসে আছে, সব বাংলাদেশি ঢুকে বসে আছে। বনগাঁ লোকালে যা ভিড় হয়, পা ফেলা যায় না। কি বলবে বলো? পশ্চিমবঙ্গের কোন জেলায় নারী পুরুষের অনুপাত সর্বনিম্ন? সর্বোচ্চ আমরা আলোচনা করেছি দার্জিলিং, সর্বনিম্ন কোথায়? কলকাতায় হওয়া উচিত। কলকাতা, কারণ এখানে ভিন রাজ্য থেকে প্রচুর মানুষ এখানে আসে, প্রচুর মহিলারাও আসে, পুরুষেরাও আসে, এই জন্য লিঙ্গ অনুপাত কম। ঠিক আছে, প্রচুর পুরুষ মানুষ আসে, এই জন্য এখানে প্রচুর লোক থাকে এখানে কলকাতায়, 1000-এর মধ্যে 898 জন, সব বিহারি। ঠিক আছে, বিহারিরা এসে সব দোকানগুলো চারদিকে বসে আছে, যেদিকে তাকাবে বিহারি দেখতে পাবে। পশ্চিমবঙ্গে বর্তমানে মোট কটি জাতীয় উদ্যান, ন্যাশনাল পার্ক রয়েছে? 5টি। ন্যাশনাল পার্ক রয়েছে 6টা। সুন্দরবন,
নেওড়া ভ্যালি, সিঙ্গলীলা, বক্সা, গরুমারা আর জলদাপাড়া। মোট 6টা জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক রয়েছে। জলদাপাড়া জাতীয় উদ্যান কোন প্রাণীর জন্য বিখ্যাত? এক বলেছি, শৃঙ্গ গন্ডার। ফেমাস রয়েছে এক শৃঙ্গ শৃঙ্গ গন্ডার, গন্ডার। ওয়ান হর্ন রাইনোসরাস। আর পরীক্ষা আসে যে আলিপুরদুয়ার জেলা কোন নদীর তীরে অবস্থিত? বলেছিলাম তোরসা নদীর তীরে অবস্থিত। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। আচ্ছা, আর একবার কন্যাশ্রী বলুন কোন নদী? তোরসা, তোরসা, তিস্তা তোরসা যে হয়, তোরসা নদী। ওটা আমি নদী চ্যাপ্টারেও বলেছিলাম, আর এখানেও দেখো লেখা আছে। ছাত্রীদের পড়াশোনায় উৎসাহ দিতে কন্যাশ্রী প্রকল্প কত সালে চালু হয়? কন্যাশ্রী 11, 13, 15, 17 13 এসে 2013-তে হয়েছিল, যেটা ইউনাইটেড 13 ইউনাইটেড নেশন দ্বারা আন্তর্জাতিক সম্মান লাভ করেছে। এই দেখো, কন্যাশ্রী ব্যাপারটা কিন্তু প্রয়োজনীয়। কন্যাশ্রীর মাধ্যমে কিছু মহিলা মানে কিছু মেয়ে তারা কন্যাশ্রীর জন্য কিন্তু তাদের বাবা মা বিয়ে দেয়নি, আবার অনেকে কন্যাশ্রীর টাকা পেয়ে ফোন কিনেছে। এবার তুমি এখানে আলাদা করতে পারবে না, তুমি যদি বলো যাদের প্রয়োজন তারা যেন পায়, এটা এইভাবে সরকারি প্রকল্প করাটা খুব চাপের ব্যাপার। ঠিক আছে, কারণ ফলে কি হয়, সবাইকে যদি না দাও, যারা পাওয়ার তারা পাবে না, কিন্তু যারা না পাওয়ার তারা ঠিক পেয়ে যাবে। এই জন্য সবাইকে দেওয়া হয় কন্যাশ্রী। পশ্চিমবঙ্গে প্রথম রেলপথ কবে চালু হয়? 1853, 54, 55, 57? 1854। 1854, হাওড়া থেকে হুগলি পর্যন্ত, যেটা 1854। পূর্ব ভারতের প্রথম। আচ্ছা, এখানে তোমাদের একটা প্রশ্ন জিজ্ঞেস করি, হাওড়া স্টেশনে সবাই গিয়েছো? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, হাওড়া স্টেশনে কত নাম্বার প্ল্যাটফর্ম নেই? 23টি তো প্ল্যাটফর্ম আছে। তাহলে কোন প্ল্যাটফর্মটা নেই? কত নেই নাম্বার বল- প্ল্যাটফর্ম নেই? 1 নম্বর। 1 নাম্বার নেই রে। 1 নাম্বার থেকে সব নর্থে, যে সব মানে ব্যান্ডেল লোকাল থেকে শুরু করে সব ওইদিকে যায়। খেয়াল করে দেখো, হাওড়া স্টেশনে 16 নাম্বার প্ল্যাটফর্ম কোনোদিন দেখেছো? 1 থেকে 15 খেয়াল পর্যন্ত, করিনি এত। 1 থেকে 15 পর্যন্ত দেখবে ওল্ড কমপ্লেক্সে থাকে, আর 17 থেকে 23 পর্যন্ত নিউ কমপ্লেক্সে থাকে। হাওড়া স্টেশনে একবার যাবে, দেখবে একবার খেয়াল করবে, ওল্ড কমপ্লেক্সে দেখবে পরপর আসার পরে ওই যেখানে হচ্ছে 12, 13 নাম্বার প্ল্যাটফর্মটা আছে, ওইখানে যে টয়লেটটা আছে, যে শৌচাগারটা যে আছে, ওর সামনে দেখবে 12, 13 রয়েছে। ঠিক আছে, আর তারই সাইডে দেখো 14 রয়েছে, আর 15টা দেখো অনেকটা এগিয়ে গিয়ে 14 নম্বরের পাশ দিকে অনেকটা এগিয়ে গিয়ে 15 নম্বর প্ল্যাটফর্ম থাকে। যারা ওই নর্থ মানে সাউথ ইস্ট, কি বলে, হ্যাঁ সাউথ ওয়েস্টার্নে যাও, খড়গপুর লোকাল, মেদিনীপুর লোকালে যারা ধরতে যাও, দেখবে অনেক সময় 15 নম্বর প্ল্যাটফর্মে দেয়, অনেকটা হেঁটে যেতে হয়। খেয়াল করবে 15 নম্বরের পাশে দেখবে মেট্রোটা হয়েছে, আর নিউ কমপ্লেক্সে দেখবে 17 নম্বর থেকে আছে। 16 নম্বর প্ল্যাটফর্ম কিন্তু হাওড়া স্টেশনের নেই। নেই কেন? কেন? হ্যাঁ, এটাই প্রশ্ন, কেন নেই? তবে জিজ্ঞেস করবে তো সবাইকে যারা ট্রেনে যাতায়াত করে, কেন নেই? কারণ এই 16 নম্বর প্ল্যাটফর্ম থেকে এই যে প্রথম যে ট্রেন চালু হয়েছিল, প্রথম যে ট্রেনটা চলেছিল এই যে হাওড়া থেকে হুগলি, এটা 16 নম্বর প্ল্যাটফর্ম থেকেই প্রথম চলেছিল। এবার যখন ট্রেনটা চালু হয়েছিল তখন সবার মনে হয়েছিল এতটা ডিস্টেন্স এত কম সময়ে চলে যাচ্ছে, তার মানে নিশ্চয়ই কিছু খারাপ ব্যাপার আছে, লোকের আয়ু কমে যাবে, কারণ এত কম সময়ে তো পৌঁছে যাচ্ছে। এই জন্য একটা মিথ তৈরি হয়েছিল সেই সময়টা, ওই কারণে পরবর্তীকালে এই ট্রেনটা বন্ধ করে দেওয়া হয়, এবং বন্ধ করার সাথে সাথে ওই লাইনটাও কিন্তু তার সাথে বন্ধ হয়ে যায়। ওই জন্য 14 নম্বর প্ল্যাটফর্ম এখন আর হাওড়া স্টেশনে নেই। খেয়াল করে দেখবি 14 নম্বর প্ল্যাটফর্ম থাকে না। আর এরপরে যখন হাওড়া স্টেশনে যাবে, 14 না 16। সরি 16 14 নাম্বার, 16। 16 ঠিক আছে, দেখবে নেই, আর কাউকে জিজ্ঞেস করবে, কেউ জানে কিনা, কেউ বলতে পারবে না উত্তরটা। ঠিক আছে, ভারতের প্রথম মুখ্যমন্ত্রী যিনি ভারত রত্ন পান? পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী যিনি ভারত রত্ন সম্মানে, বিধানচন্দ্র রায়। একমাত্র বিধানচন্দ্র রায় 1961 সালে তাকে ভারত রত্ন দেয়। অ্যাকচুয়ালি ভারত রত্ন দেওয়ার মতোই তিনি ছিলেন, তাহলে আবার জ্যোতিবাবুকে দিতে যাবে না। ঠিক আছে, যদি সিপিএম থেকে কেউ কখনো হয়, সে জ্যোতিবাবুকে দেবে। ঠিক আছে, আর এই জ্যোতিবাবুর জন্য পশ্চিমবঙ্গ বহু পিছিয়ে গেছে। যদি মানে পশ্চিমবঙ্গ, আমরা কি বলছো বাবা? ক্লাস 5-এ গিয়ে এবিসিডি সেই জ্যোতিবাবুর আমলে আমাদের ছিল, ক্লাস 5-এ গিয়ে এবিসিডি শিখিয়েছি।
আচ্ছা, যাই হোক, কি আর বলবো। কলকাতা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়? ক্যালকাটা ইউনিভার্সিটি 1835, 57, 74 না 1905? 1857, 57। 1857। এগুলো ডালহৌসির সময় হয়েছিল, যেটা দক্ষিণ এশিয়ার প্রাচীনতম আধুনিক বিশ্ববিদ্যালয় ক্যালকাটা ইউনিভার্সিটি। তারপরেই মহাবিদ্রোহ হয়, ঠিক আছে। ক্যানিং আছে। তো তো সালগুলো কি করে মনে রাখবো? সাল সালগুলো তো মনে সব গন্ডগোল হয়ে, যেগুলো কি গ- করে মনে রাখবো? গন্ডগোল হয়ে যায় বলতে ব্যাপারটা কি বলতো, মানে ঘটনার সাথে সাল মনে রাখতে হয়, যে কে কবে থেকে কত, মানে কখন থেকে কবে পর্যন্ত ছিল। এবার এটা হঠাৎ করে মুখস্থ হবে না, এটা তোমাকে অভ্যাসের বেসিসে। যে প্রথমে ছিল রবার্ট ক্লাইভ, তাহলে ক্লাইভের সময় কি কি ঘটনা ঘটেছিল? যে ক্লাইভের সময় আমাদের পলাশির যুদ্ধ হয়েছিল, তাহলে পলাশির যুদ্ধ 1757, তার মানে ক্লাইভ 1757 সময় ছিল। বক্সারের যুদ্ধের সময় কে ছিল? লর্ড ভেন্সিটার্ট ছিল। তার মানে বক্সারের যুদ্ধের সময় আমাকে তার কথা মনে রাখতে হবে। আর 65-তে দেওয়ানি লাভ ক্যানিং হয়েছিল, তাহলে ক্যানিং আবার পরে এসেছিল। তাহলে এইভাবে ঘটনার সাথে সাল মনে রাখতে হবে। এবারে এটা তো একদিনে মনে রাখা সম্ভব নয়, যে স্যার কিভাবে মনে রাখবো। এগুলোকে যত বেশি প্র্যাকটিস করবে, যত বেশি পড়বে, যত বেশি আলোচনা করবে, তত মনে আসবে। নাহলে মনে রাখা একটু চাপের ব্যাপার। বুঝতে পারছো? তাহলে কয়েকটা জায়গায় যেমন মুখস্থ রাখতেই হবে। এবার তুমি বলো পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছিল, বলতে পারবে? মনে আছে? তো 1757। পানিপথ। ও 1526। 1526। এবার কেন মনে আছে? কারণ অনেকবার এই প্রশ্নটা পড়েছে, তাই না? সেই কারণে মনে আছে, তাই তো? অনেকবার পড়েছো, সেই জন্য মনে আছে। আর এটাও যদি অনেকবার এই প্রশ্নটা পড়ো, দেখবে একটা সময় পরে মনে চলে আসবে। এইরকম ব্যাপার, ঠিক আছে। এশিয়ার প্রথম মেডিকেল কলেজ কোনটা? মাদ্রাজ, কলকাতা, বোম্বে না ঢাকা? কল- কি হবে? কলকাতা মেডিকেল কলেজ। কলকাতা মেডিকেল কলেজ 1835 সালে কলকাতা। বেন্টিকের সময় গঠিত হয়েছিল। আর এই কলকাতা মেডিকেল কলেজ ফাউন্ডেশনের পেছনে একটা ভীষণ বড় দলের, মানে একটা মানে ক্লাবের ছিল। এটা ছিল কোন ক্লাব, বলতে পারবে? এর পেছনে যে সবচেয়ে বড় অবদান ছিল, সেটা ছিল ডিরোজিও। ডিরোজিওর নাম শুনেছি? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ স্যার। ইয়ং ডিরোজিও বেঙ্গল ক্লাব, ইয়ং বেঙ্গল ইয়ং ক্লাব। বেঙ্গল ক্লাব ছিল, কিন্তু কলকাতা মেডিকেল করেছিল, তার নাম ছিল একাডেমিক অ্যাসোসিয়েশন। একাডেমিক অ্যাসোসিয়েশন গঠন করেছিল ডিরোজিওর নেতৃত্বে, যার মানে যেটা তৈরি করেছিল ডিরোজিওর নেতৃত্বে তৈরি হয়েছিল। আর এই একাডেমিক অ্যাসোসিয়েশন থেকে সব লেজেন্ড তৈরি হয়েছিল। লেজেন্ড বলতে প্রথমত রাধানাথ সিকদার, কে কি করেছিল? এভারেস্টের উচ্চতা বের করেছিল। দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়, মানে এর যে স্টুডেন্ট ছিল, ডিরোজিওর যেসব স্টুডেন্ট, তারা লেজেন্ড ছিল, মানে এক কথায় হিউজ বড় লেজেন্ড। আর ডিরোজিওকে প্রথম জাতীয় কবি বলা হয়। যদি বলা হয় ভারতের প্রথম জাতীয় কবি কে ছিলেন, তিনি ছিলেন ডিরোজিও। আমরা পড়বো ডিরোজিও সম্পর্কে। হুম। জাতীয় গীত বন্দে মাতরম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাসের অন্তর্গত? কপালকুণ্ডলা, বিষবৃক্ষ, দেবী চৌধুরানী, আনন্দমঠ, আনন্দমঠ, একদম আনন্দমঠ। আনন্দমঠ, আনন্দমঠ। যেটা সন্ন্যাসী বিদ্রোহের পটভূমিতে রচনা করা হয়েছিল। আনন্দমঠ, যেখানে বন্দে মাতরম রয়েছে। সন্ন্যাসী ফকির বিদ্রোহ একসাথে, বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ। ভেরি গুড। বাংলা স্যার, ভাষায় সালটা 1955 ছিল। 1955, মানে এই উপন্যাস লেখাটা, না হচ্ছে কোনটা, না সন্ন্যাসী বিদ্রোহ? হ্যাঁ। না, না, এই উপন্যাস লেখাটা উপন্যাস 1955 ছিল না? হতে পারে, ওটা হ্যাঁ, আমার ভুলে গেছি, যা হোক। ওটা আমার সাল মনে নেই। এটা আমি ভুলে গেছি। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র, একটু আগেই হলো, বললেন নিজেরা সুন্দরভাবে। সমাচার সমাচার দর্পণ। দর্পণ। সমাচার দর্পণ। সমাচার এইটা হলো দর্পণ। সমাচার দর্পণ, 1818 সালে শ্রীরামপুরে জন ক্লার্ক মার্শম্যানের সম্পাদনায়। তাহলে বাংলা ভাষায় হলে সমাচার দর্পণ, আর ভারতের প্রথম হলে তাহলে সেটা হয়ে যাবে বেঙ্গল গেজেট। বেঙ্গল গেজেট। ঠিক আছে, ভেরি গুড। প্রথম সবাক চলচ্চিত্র কোনটা? টকি চলচ্চিত্র, কথা বলেছিল। বিল্লমঙ্গল, জামাই ষষ্ঠী, দেনা পাওনা, রাজা হরিশ্চন্দ্র। রাজা সবাক, হরিশ্চন্দ্র। হরিশ্চন্দ্র সবাক ছিল না, নির্বাক ছিল। জামা ষষ্ঠী। প্রথম সবাক ছিল জামাই ষষ্ঠী 1931 সালে। আর প্রথম নির্বাক বলা হয় বিল্ল মঙ্গল, হচ্ছে বাংলা ভাষার প্রথম
নির্বাক চলচ্চিত্র, ঠিক আছে? আর বাংলা আর হচ্ছে এমনি প্রথম নির্বাক চলচ্চিত্র রাজা হরিশ্চন্দ্র পড়বো আমরা। টেরাকোটার মন্দির পশ্চিমবঙ্গে কোন শহর জগৎ বিখ্যাত? টেরাকোটা মানে পোড়া মাটির মন্দির। বিষ্ণুপুর। বিষ্ণুপুর। মুর্শিদাবাদ, বিষ্ণুপুর, নবদ্বীপ, চন্দননগর, অবশ্যই বিষ্ণুপুর। বাঁকুড়া জেলার বিষ্ণুপুর মল্ল রাজাদের রাজধানী ছিল, সেটা হচ্ছে টেরাকোটার জন্য বিখ্যাত। দুর্গাপুর ইস্পাত কারখানা কোন দেশের প্রযুক্তিগত সহায়তায় গড়ে উঠেছিল? রাশিয়া মানে সেই সময় ইউএসএসআর, রাশিয়া। জার্মানি, গ্রেট ব্রিটেন না জাপান? তো সেটা হয়েছিল রাশিয়া। গ্রেট ব্রিটেনের সহায়তায়। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা 5 ইয়ার প্ল্যানিং গুলো আমি পড়িয়ে দেব। প্রথম যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা ফার্স্ট 5 ইয়ার প্ল্যানিং সেটা ছিল এগ্রিকালচারের উপরে, কৃষির উপর ভিত্তি করে, ঠিক আছে, ঠিক আছে, এগ্রিকালচারের উপরে বেস করে। সেকেন্ড পঞ্চবার্ষিকী পরিকল্পনা হেভি ইন্ডাস্ট্রির উপরে বেস করে, হেভি ইন্ডাস্ট্রি। এর মাঝখানেই গঠিত হয়েছিল দুর্গাপুর থেকে শুরু করে আরো অনেক কিছু তৈরি হয়েছিল। তার মধ্যে ব্রিটেনের সহায়তায় আমরা তৈরি করেছিলাম এটা দুর্গাপুর ইস্পাত কারখানা। খড়গপুর আইআইটি কবে প্রতিষ্ঠিত? এটা ভারতের প্রথম আইআইটি। ভারতের প্রথম আইআইটি খড়গপুর আইআইটি 47, 51 1961। না 61 না 51, 1951, 1951 সালে ভারতের প্রথম আইআইটি তৈরি হয়। আর আইআইটি খড়গপুর সবচেয়ে প্রাচীন, সবচেয়ে প্রথম। গিয়েছো খড়গপুর আইআইটি? না। হ্যাঁ স্যার, ঘুরে দেখে এসেছি। ঘুরে দেখে এসছো। আচ্ছা, ভারতীয় রেলের কোন জোনটির সদর দপ্তর কলকাতায় অবস্থিত নয়? পূর্ব রেল, দক্ষিণ পূর্ব রেল, কলকাতা মেট্রো না উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে? তো উত্তর পূর্ব সীমান্ত রেল হ্যাঁ, হবে। তার পূর্ব রেলের হেডকোয়ার্টারও কলকাতায়, দক্ষিণ পূর্ব রেলেরও কলকাতা মেট্রো সবেরই হেডকোয়ার্টার এখানে। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের হেডকোয়ার্টার রয়েছে আসামের গুয়াহাটিতে, মালেগাঁওতে, বাকি সব কলকাতায় রয়েছে। নবান্ন পশ্চিমবঙ্গ সরকারের বর্তমান রাজ্য সচিবালয় নবান্ন কোন জেলায় অবস্থিত? হাওড়া। কলকাতা। কলকাতা, হাওড়া না, কলকাতার হাওড়া। হাওড়াতে, হাওড়ার শিবপুরে অবস্থিত। আচ্ছা বলো তো, এই নবান্ন পশ্চিমবঙ্গের যে রাজ্য সচিবালয়, নবান্ন কি প্রথম থেকে ছিল? না না, ছিল না, আগে এটা কি ছিল? তৈরি করলো তো। কে তৈরি করেছে নবান্ন? মমতা তৈরি করলো না? না, নবান্ন মমতা তৈরি করেনি, নবান্ন বুদ্ধদেব বাবু তৈরি করেছিল। নামটা দিয়েছে না? নবান্নতে নামটা সচিবালয় দিয়েছে। ট্রান্সফার মমতা ব্যানার্জি করেছিল। তাহলে এর আগে সচিবালয় কোথায় ছিল? নবান্নতে তো তিনি ট্রান্সফার করলো, ম্যাডাম তো ট্রান্সফার করলো, এর আগে সচিবালয় কোথায় ছিল? পারবে? এর আগে ছিল রাইটার্স বিল্ডিং। নাম শুনেছো রাইটার্স বিল্ডিং? হ্যাঁ, রাইটার্স বিল্ডিং। হ্যাঁ কোথায় হ্যাঁ আছে? হ্যাঁ, শুনে জানি জানি, এটা জানি। রাইটার্স বিল্ডিং কোথায় আছে? স্প্ল্যানেটের কাছাকাছি আছে না? স্প্ল্যানেড নেই, ডালহৌসি। স্প্ল্যানেটের কাছাকাছি আছে না? ডালহৌসি, ডালহৌসি। ডালহৌসি। স্প্ল্যানেড বলতে স্প্ল্যানেড থেকে একটু দূরে, ডালহৌসিটা একটু পাশে। এটা হচ্ছে বিবাদী বাগ। বিবাদী বাগ দেখবে, বিবাদী বাগ যে ডালহৌসি, যার কাছে দেখবে আরবিআইটা রয়েছে, আরবিআই এর পাশে। আর ওখানে দেখবে ইন্ডিয়ান যে পোস্ট, জিপিও, ওখানে জেনারেল পোস্ট অফিস রয়েছে ডালহৌসিতে, ঠিক আছে? রাইটার্স বিল্ডিং দেখবে। হ্যাঁ হ্যাঁ, এইটা গেছি, জিপিও তে গেছি আমি। জিপিও এর উল্টো দিকেই দেখবে। গেছি ওই যে জিপিও তে। জিপিও তে যাবে, জিপিওর সাইডে যে রাস্তাটা রয়েছে, একটা হ্যাঁ অনেক রাস্তা হ্যাঁ রয়েছে, যেই রাস্তাটা একদম গঙ্গার দিকে চলে গেছে, তার পাশে হুম। দেখবে ওখানে বাসগুলো দাঁড়িয়ে থাকে। তার পাশে হ্যাঁ দেখবে লাল রঙের বড় বিল্ডিং আছে, হ্যাঁ, বিশাল দাঁড়িয়ে বড় থাকে। বিল্ডিং, ওইটা হচ্ছে রাইটার্স বিল্ডিং। দেখেছি দেখেছি, হ্যাঁ দেখেছি। ওখানে মেট্রো রেল হচ্ছে, মেট্রো স্টেশন হচ্ছে ডালহৌসিতে। হাওড়া থেকে ডাইরেক্ট ডালহৌসি আসবে, গঙ্গার নিচে দিয়ে মেট্রো। আচ্ছা, পশ্চিমবঙ্গের বিধান পরিষদ কত সালে বিলুপ্ত হয়? আগে ছিল, বিলুপ্ত হয়ে গেছে, মনে নেই, পারবে না। 1971। 1969, 1969 সালে বিধান পরিষদ অবলুপ্ত করা হয়ে গেছে, আবার তৈরি করার কথা বলা হচ্ছে, সম্ভবত আবার হতে পারে, নাও হতে পারে। পশ্চিমবঙ্গের বর্তমান ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা কত সালের আইন অনুযায়ী গঠিত হয়েছে? 3 টায়ার পঞ্চায়েত রয়েছে, প্রথমে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত পরিষদ আর জেলা পঞ্চায়েত, জেলা পরিষদ রয়েছে। কোন সালের পঞ্চায়েত আইন অনুযায়ী হয়েছে? এটা আমি পড়াবো, এটা মনে রাখবে। 1973 সালের পঞ্চায়েতি আইন অনুযায়ী
এটা হয়েছিল 1978 সালে প্রথম নির্বাচন হয়। আমি এটা পড়াবো, পঞ্চায়েতি রাজ ব্যবস্থায় পড়াবো, সেখানে পাবে। দার্জিলিং গোর্খা গোর্খা হিল কাউন্সিল DGHC কত সালে গঠিত হয়? ওই জন্য দার্জিলিং গোর্খাদের জন্য আলাদা ভোট, ওখানে কিন্তু পশ্চিমবঙ্গের সিট দেয়নি, গোর্খাদের জন্য আলাদা। ওখানে 294টার মধ্যে 3টে সিটে গোর্খাদের জন্য ভোট হয়নি। 1992 না, অত না, 1988, 1988 88 গঠিত হয়েছিল, কিন্তু 2012 সালে এর আন্ডারে গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন গঠিত হয়। এটা মমতা ব্যানার্জি এসে জিটিএ গঠন করে, গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন তৈরি করে দেয় যে তোমরা তোমাদের শাসন করো। ওই জন্য এদের সঙ্গে একটা চুক্তি হয়ে আছে মমতা ব্যানার্জির, ঠিক আছে। 2014 সালে জলপাইগুড়ি জেলা ভেঙে কোন জেলা গঠিত হয়? ছোট্ট করে সুন্দর করে ছবি দেওয়া আছে, দেখতেই পাচ্ছি। কালিম্পং, আলিপুরদুয়ার আলিপুরদুয়ার, আলিপুরদুয়ার 20তম রাজ্য। ঝাড়গ্রাম জেলা কোন জেলাকে ভেঙে তৈরি হয়েছে জানি আমরা? পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুরকে ভেঙে ঝাড়গ্রাম তৈরি হয়েছে। এটা 22তম জেলা। 2017তে তৈরি হয়। 23তম জেলা পূর্ব বর্ধমান হলো, 22তম জেলা ঝাড়গ্রাম। ওই জন্য ঝাড়গ্রাম অনেকে ভুল করছিলে, তোর এই জন্য ভুল বলছিল। পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চলে মূলত কোন ধরনের মাটি দেখা যায়? মৃত্তিকা পড়েছি। লাল মাটি এখানে দেখা যায় লাল মাটি বা ল্যাটেরাইট বা ল্যাটেরাইট লাল মাটি। মাটি। এখানে আয়রন অক্সাইড বেশি থাকে, যেটা পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, বীরভূমে দেখা যায়। যা ভেরি গুড। বলছো। বরেন্দ্র ভূমি পশ্চিমবঙ্গের কোন অঞ্চলে অবস্থিত? দেখতে পাচ্ছি, দেখো বরেন্দ্র ভূমি, বেসিক্যালি এটা বাংলাদেশে বেশি চলে গেছে, ঠিক আছে। বাংলাদেশেই দেখো এই অঞ্চল বেশি বরেন্দ্র ভূমি চলে গেছে, এই জায়গাটা বরেন্দ্র ভূমি। ভারতের মধ্যে কোন মালদহ জায়গা? দক্ষিণ হ্যাঁ, দক্ষিণ মালদার দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে, যেগুলো প্রাচীন পলিমাটি দ্বারা গঠিত। দেখো ম্যাপে দেখতে পাচ্ছি যে দিনাজপুরের এই যে অংশ, দক্ষিণ দিনাজপুর আর মালদার কিছু অংশ বরেন্দ্র ভূমিতে পড়ছে, বাকি ম্যাক্সিমামটা কিন্তু বাংলাদেশে চলে গেছে। দিয়ারা অঞ্চলটি পশ্চিমবঙ্গের কোন জেলার সঙ্গে যুক্ত? দিয়ারা অঞ্চল, এটা মনে রাখবে, মালদা অঞ্চলটাকে দিয়ারা অঞ্চল বলা হয়ে থাকে, যেটা কালিন্দী নদীর দক্ষিণে গঙ্গার নবীন পলিমাটি দ্বারা উর্বর সমভূমিকে দিয়ারা বলা হয়ে থাকে। ময়ূরাক্ষী নদীর উৎপত্তি দেখতে পাচ্ছি আমরা সুন্দর করে, ত্রিকুট পাহাড় আমি হ্যাঁ। দেখেছি এটা। সুন্দর। ত্রিকুট পাহাড় ঝাড়খণ্ডের দেওঘর জেলা ত্রিকুট পাহাড় থেকে উৎপন্ন হয়ে ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে গিয়েছে। সুন্দর ম্যাপ দেখতে পেলাম। স্যার যখন ওখানে উৎপন্ন হয়েছে না, ঠিক মনে হবে কি একটা সরু ফালি একটা যেন সুতোর মতো পাহাড়ের ওপর থেকে, কিন্তু এই যে এত তার যে ড্যাম ফ্যাম করেছে তখন মনে হয় কত জল, কিন্তু কত জল। উৎপত্তির জায়গাটা মনে হবে সরু একটা ফালি কি যেন একটা নালা মতো গেছে। তিলপাড়া ব্যারেজ কোন নদীর উপরে অবস্থিত? সুন্দর একটা ব্যারেজ দেখতে পাচ্ছি আমরা, ময়ূরাক্ষী তিলপাড়া ব্যারেজ ময়ূরাক্ষী নদীর উপর অবস্থিত, বীরভূম জেলার আমার বাড়ির সিউড়ির পাশে। কাছে অবস্থিত। একদম সুন্দর। শুশুনিয়া পাহাড় ঘুরতে যাই সুন্দর, কোথায় রয়েছে শুশুনিয়া পাহাড়? পাশেই মামা ভাগ্নে আছে। বাঁকুড়া জেলা। হ্যাঁ, বাঁকুড়ায় বাঁকুড়া জেলা। ট্রেকিং এর জন্য বিখ্যাত, এর পাশে তার মামা ভাগ্নে আছে। আচ্ছা, বেলপাহাড়ি পর্যটন শিল্প কেন্দ্রটি কোথায় রয়েছে? ঝাড়গ্রাম। ঝাড়গ্রাম। ঝাড়গ্রাম থেকে বেলপাহাড়ির দিকে যেতে হয়, এটা ছোটনাগপুর পাদদেশে একটা সুন্দর স্থান। ভালো খবর। সবচেয়ে বেশি কয়লা কোথা থেকে উত্তোলন করা হয়ে থাকে? রানীগঞ্জ রানীগঞ্জের কয়লা, যেটা বর্ধমান জেলার প্রাচীনতম কয়লা খনির মধ্যে অন্যতম, 1774 সালে গঠিত হয়। ইডেন গার্ডেন্স কত সালে প্রতিষ্ঠিত হয়? 1911 1864, 1864-এ, যেটা ভারতের প্রাচীনতম এবং বৃহত্তম, তবে দর্শন আসনের নিরিখে দ্বিতীয় ক্রিকেট, আর দর্শক আসনের নিরিখে প্রথম বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম কোনটা? দ্বিতীয়ত ইডেন হলো, প্রথম কোনটা? প্রথম হচ্ছে নরেন্দ্র মোদী স্টেডিয়াম, জানি তো, এটা মুরেটা স্টেডিয়াম, গুজরাটে রয়েছে, যে জানি না, আহমেদাবাদে রয়েছে নরেন্দ্র মোদী স্টেডিয়াম, মুরেটা স্টেডিয়াম, যেটা ইন্ডিয়া যতবারই খেলেছে ততবার হেরেছে, কিন্তু লাস্ট ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়া জিতে গেছে। বাবা, খবর রাখতে হবে গো। পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপাল?
এ বাবা, সরোজিনী নাইডু। সরোজিনী নাইডুর মেয়ে পদ্মজা নাইডু 56 থেকে 67 পর্যন্ত 11 বছর পশ্চিমবঙ্গের রাজ্যপাল ছিলেন। সরোজিনী নাইডুর মেয়ে পদ্মজা নাইডু পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপাল ছিলেন। ফারাক্কা ব্যারেজ কত সালে চালু হয়? 1900 দেয়া ছিল ফারাক্কা ব্যারেজ চালু করা হয়নি। 1975 সালে 1975 এ 61 নির্মাণ শুরু হয়, 75 কমপ্লিট হয়ে এটা চালু হয়েছিল। এটা নোটসে দেওয়া ছিল, ফারাক্কা ব্যারেজ যেখানে দেখবে ওখানেই দুটো লাইনের মধ্যে প্রথম লাইনে এটাই দেওয়া ছিল। হলদিয়া রিফাইনারি কোন সংস্থার অধীনে গঠিত? সেগুলো পড়ানো হবে। ওএনজিসি। এই ওএনজিসি। না, এটা অ্যাকচুয়ালি আইওসিএল, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড এর আন্ডারে 1975 সাল থেকে উৎপাদন শুরু করে। এটা পড়াবো, দাঁড়াও, এটা বাকি আছে। আচ্ছা, বিদ্যাসাগর সেতু কত সালে যাতায়াতের জন্য খুলে দেওয়া হয়? 2001। 2001 নয়, 1992। 1992 সালে বিদ্যাসাগর সেতু খোলা হয়েছে, যেটা কেবল স্ট্রেট, ওই যে তার দিয়ে করা আছে, মানে তার ঝুলছে ওরকম। আর এখন যত ব্রিজ তৈরি হচ্ছে দেখবে কেবল স্ট্রেট তারের মধ্যে দিয়েই করা হচ্ছে। বাংলার প্রথম স্বাধীন নবাব সবাই জানি, কি হবে? সিরাজদৌল্লা। সিরাজদৌল্লা। সিরাজউদ্দৌলা বাবা, শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা। প্রথম উঠছে মুর্শিদ কুলি খান। মুর্শিদ কুলি খান প্রথম। মুর্শিদ কুলি খান 1717 থেকে তিনি নবাব ছিলেন। সিরাজউদ্দৌলা হয়েছে 1956 সালে। আলীবর্দী খান হয়েছে 1940 সালে। সুজাউদ্দিন হয়েছে 1740। এ বাবা, আমি দাঁড়া সরি, সব 1900 লিখে দিয়েছি। সরি দাঁড়া এক সেকেন্ড, মুছি, দাঁড়াও, ভুল হলো। এটা সব 1700 আর কি, সব 1700 গুলোকে আমি সব 1900 লিখে দিয়েছি। আচ্ছা, 1700, হ্যাঁ 1956 তো ভারত স্বাধীন হ্যাঁ, হয়ে গেল। 1756 সিরাজউদ্দৌলা হয়েছে। তারপরে 1757 বক্সারের যুদ্ধ হলো। 1740 আলীবর্দী খান হয়েছে। আর সুজাউদ্দিন হয়েছে তার কিছুদিন আগে, 1700 তোমার হচ্ছে 36, 37, 38, 1738, 1738 এই হ্যাঁ, একে মেরে তারপরে আলীবর্দী খান হয়েছিল, ঠিক আছে? ওই জন্য প্রথম হচ্ছে মুর্শিদ কুলি খান, শেষ হচ্ছে সিরাজউদ্দৌলা স্বাধীন নবাব। তারপরে কিন্তু নবাব ছিল, সিরাজউদ্দৌলা স্বাধীন নবাব। এরপরে হচ্ছে পুরো ইস্ট ইন্ডিয়া কোম্পানি কন্ট্রোল করা শুরু করে। এই যে প্রথম ছিল মুর্শিদ কুলি খান 1717 সালে, মুঘল সাম্রাজ্যের দুর্বলতার সময়, ফারুক সিয়ারের সময়, তখন তিনি বাংলার স্বাধীন নবাবে পত্তন শুরু করেন। পলাশির যুদ্ধ বলে দিলাম 1757 সালের 23শে জুন। পলাশির যুদ্ধ 1757 23শে জুন হয়েছিল, গুরুত্বপূর্ণ। বাকি তো বুঝতেই পারছো। 64-তে বক্সারের যুদ্ধ, এই 64 এটা ছিল ব্যাটেল অফ বক্সার। 64-তে তাহলে পলাশির যুদ্ধ 1757 সালে 23শে জুন রবার্ট ক্লাইভের নেতৃত্বে সিরাজউদ্দৌলাকে পরাজিত করা হয়। মির্জাফর বিশ্বাসঘাতকতা করেছিল। কলকাতা হাইকোর্টের জুরিসডিকশন পশ্চিমবঙ্গ ছাড়াও আর কোন অঞ্চলের উপরে রয়েছে? পারবে না? কলকাতা হাইকোর্ট সিকিম। না রে বাবা, হায় হায়। যখন মোবাইল রিচার্জ আন্দামান। করতে যাও, যখন মোবাইল রিচার্জ আন্দামান। করতে যাও, হ্যাঁ, যখন মোবাইল রিচার্জ করতে যাও কি লেখা থাকে? ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ লেখা থাকে, লক্ষ্য করনি? আচ্ছা, মনে রাখবে, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের জুরিসডিকশনও কিন্তু ওয়েস্ট বেঙ্গল হাইকোর্টের আন্ডারে পড়ে, ঠিক আছে? পোর্ট ব্লেয়ার থেকে পোর্ট ব্লেয়ারে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চ রয়েছে। মোবাইলও কিন্তু সবকিছু কলকাতার ওয়েস্ট বেঙ্গলের থ্রু দিয়ে কিন্তু আন্দামান নিকোবর শাসন করা হয়ে থাকে। লথিয়াল আইল্যান্ড বন্যপ্রাণী অভয়ারণ্য কোথায় অবস্থিত? এটা বলেছিলাম, আইল্যান্ড কোথায় হবে? তো 24 পরগনা, আরে পূর্ব আইল্যান্ড, মেদিনীপুর। আরে উত্তর 24 পরগনা আইল্যান্ড থাকবে? একটা জায়গাতেই আইল্যান্ড আছে, সেটা হচ্ছে দক্ষিণ 24 পরগনা। দক্ষিণ 24 পরগনা। দক্ষিণ 24 পরগনা ছাড়া আর কোথাও আইল্যান্ড নেই। নদিয়ায় আইল্যান্ড আছে না, সুন্দরবন। তাহলে হ্যাঁ। সুন্দরবন বদ্বীপ না, অঞ্চল নদীয়াতেও থেকে নেই। শুরু করে এখানে রয়েছে। আর সবচেয়ে বড় যদি আইল্যান্ড বলা হয় কোনটা রয়েছে?
সবচেয়ে বড় আইল্যান্ড হচ্ছে সাগরদ্বীপ। সাগরদ্বীপ গাঙ্গেয় সাগরদ্বীপ 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 সব থেকে বড়, বলেছিলাম মনে আছে? হ্যাঁ, সাগরদ্বীপ সাগরদ্বীপ। সবচেয়ে বড়। লুথিয়ালো এর মধ্যে পড়ে। অনেকগুলো আইল্যান্ড এখানে সুন্দরবন অঞ্চলে রয়েছে। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ সান্দাকফু কোন পার্বত শ্রেণীর অন্তর্গত? সিঙ্গলীলা। লীলা। সিঙ্গলীলা দার্জিলিং জেলার থেকে নেপালকে আলাদা করেছে। উত্তরবঙ্গের ভূপ্রকৃতিতে তাল শব্দের অর্থ কি? রাক্ষস তাল, ভীম হ্রদ তাল। বা জলাভূমি হ্যাঁ, একদম। হ্রদ তাল বা মানে হচ্ছে জলভূমি। হ্রদ বা জলাভূমি, ঠিক আছে। কোচবিহার উত্তর দিনাজপুর জেলার বন্যাপ্রবণ অঞ্চলকে স্থানীয় ভাষায় তাল বলা হয়। ডুয়ার্স শব্দের আক্ষরিক অর্থ কি? দুটি নদীর মধ্যবর্তী স্থান। না, সেটাকে দুটি নদীর মধ্যবর্তী স্থান। আরে সেটাকে দোয়াব বলে রে, দোয়াব পাগলা। না, এটা দরজা বা প্রবেশদ্বার। দরজা বা প্রবেশদ্বার। দরজা বা প্রবেশদ্বারকে ডুয়ার্স বলা হয়, ঠিক আছে। তুষারের ঘরকে ইগলু বলা হয়, তাই তো, ইগলু বলা হয় তুষারের ঘরকে, ইগলু। আর দুটি নদীর মধ্যবর্তী স্থানকে দোয়াব এই অঞ্চল বলা হয়। আর হচ্ছে এটার কথা হচ্ছে দরজা বা প্রবেশদ্বার, যেহেতু এটা ভুটানে যাওয়ার প্রবেশদ্বার, এই জন্য এটাকে ডুয়ার্স অঞ্চল বলা হয়। চলো আজকে লাস্ট 100টাই করাবো, পরের দিন আবার 100টা করাবো। পবিত্র বাংলার ভূমি মুকুটহীন রাজা কাকে বলা হয়? আনক্রাউন প্রিন্স কিং অফ বেঙ্গল কাকে বলা হয়? সুরেন্দ্রনাথ 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 ব্যানার্জি। বন্দ্যোপাধ্যায়। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। এস.এন. ব্যানার্জি অ্যাকচুয়ালি যদি স্বাধীনতা সংগ্রামী বলা হয়, কারণ ইনি অ্যাকচুয়ালি তৈরি করেছিলেন প্রথম সর্বভারতীয় সভা, যেটা হচ্ছে ভারত সভা, ঠিক আছে। সেটা ভারত সভা গঠন করেছিলেন, কিন্তু যেহেতু ভারত সভা পাওয়ারফুল হয়ে যেতে পারে, সেই জন্য ব্রিটিশরা কি করলো, আমাদের ষড়যন্ত্র করলো, দিয়ে কি করলো, উমেশ চন্দ্র ব্যানার্জিকে দিয়ে তৈরি করিয়ে দিল কংগ্রেস। কংগ্রেস ফাউন্ডেশনের জন্য ভাইসরয় ছিল লর্ড ডাফরিন। তিনি কি করলেন, হিউমের সঙ্গে ষড়যন্ত্র করলেন, দিয়ে বললেন যে ভারতীয়রা যদি নিজেরা একটা বানিয়ে এনে ফেলে তাহলে পাওয়ার বেশি হয়ে যাবে, ওই জন্য আমরা একটা দিয়ে দিই, আমরা নিজেদের একটা সংগঠন দিয়ে দেবো, ফলে যা খবর হবে কংগ্রেস আমাদেরকে সব খবর দেবে, তাহলে আন্দোলনটা জোরদার হবে না। তো বেসিক্যালি কংগ্রেসকে বানানো হয়েছিল সেফটি ভালভ হিসাবে, যাতে কোনো রকমের সমস্যা হলে তারা দেখে নেয়। তো এটাই করে এসছে। তাহলে কংগ্রেস আমাদের স্বাধীনতা দেওয়ার জন্য তৈরি হয়নি, কংগ্রেস যাতে স্বাধীনতা ভারত না পায় সেই জন্য তৈরি হয়েছিল। তাই না, আজকের দিনে কংগ্রেসকে সাপোর্ট করতে গেলে জিনিসটা একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে। তাহলে আজকে পড়াশোনা করে কেমন লাগলো, এমসিকিউ আলোচনা করে? খুব ভালো। ইন্টারেস্টিং, সুন্দর লাগলো। আচ্ছা, পরের ক্লাসে, নেক্সট ক্লাসে, জিওগ্রাফি ক্লাসে আবার এরকম 100 এমসিকিউ আলোচনা করবে না, বাকি যেগুলো আছে, শিল্প আছে, পরিবহন আছে, সেটা করবে, তারপরে আলোচনা করবে। যদি বলো আরেকদিন এমসিকিউ করবে, তাহলে আবার একদিন এমসিকিউ করবো। আর যদি বলো আর একটু পড়ে নিয়ে তারপরে আবার পড়ে নেওয়ার পরে একদিন এমসিকিউ করবো, তাহলে সেটাই হবে। বলো কি করবে, যেটা বলবে সেটাই হবে, কোনো চাপ নেই। স্যার এমসিকিউ পরের দিনে। তাহলে পরের দিন আবার একবার এমসিকিউ, আরেকটা আবার পরের দিন। 100 এমসিকিউ করে নেবো। তারপরে আমরা একটু পরিবহনটা একটু আছে, শিল্প একটু আছে, আবার হচ্ছে রুটস কিছু পরিবহন আছে, সেগুলো আমাদের করে নিলে হয়ে যাবে। ওকে, এটা হয়ে গেছে, আমি স্যার আপলোড করে দেবো। আগের কোশ্চেনটা বলো আগের কোশ্চেনটা দেখাবো। স্যার আগের কোশ্চেনটা হ্যাঁ স্যার পবিত্র ভূমি ওটা ওটা কি একটু বলে দিন। পবিত্র ভূমি বলতে অ্যাকচুয়ালি পবিত্র ভূমি বলা হয় পাকিস্তান, মানে হচ্ছে পবিত্র ভূমি, ঠিক আছে। পাকিস্তান কথার অর্থ হচ্ছে পবিত্র ভূমি, হ্যাঁ। কিন্তু ওই জন্য আলাদা করে পবিত্র ভূমি বলে কোনো জায়গা হয় না আর কি, পাকিস্তান মানে হচ্ছে পবিত্র ভূমি বলা হয়। কিন্তু পাকিস্তানকে আর পবিত্র ভূমি, যাই হোক, সব নাম পবিত্র ভূমি, কিন্তু সমস্ত অপবিত্র কাজকর্ম করা আর কি। এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, ঠিক আছে, চলো।